চলো আমরা আজকে শুরু করব বাংলাদেশের সংবিধান 2। আজকের ক্লাসে আমরা আইনসভা থেকে, তার মানে পঞ্চম চ্যাপ্টার থেকে আমরা শেষ চ্যাপ্টার পর্যন্ত, তার সাথে আমরা সরকার ব্যবস্থার আমরা দুটো টপিক এখানের মধ্যে আমরা পড়ব। আর বিচার বিভাগ আর হচ্ছে আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, স্থানীয় সরকার কাঠামো, এগুলো আমরা আগামী শনিবারের ক্লাসে পড়ব। আর সংবিধানে যা যা পড়ানো হয়েছে, তার মানে গতকালকের ক্লাস এবং আজকের ক্লাসে যা পড়ানো হবে, এই দুটো তোমার হচ্ছে যে সাবজেক্ট এবং কৃষি আমি পড়াইছিলাম। কোনটা কাগজ নিয়ে, কৃষির কাগজ নিয়ে নেই, যে কৃষি, এই তিনটা ক্লাস মিলাইয়া আগামীকাল শুক্রবার রাত 11:30টায় ফর 10 মিনিটস, 10 মিনিটের জন্য একটা কাগজ চ্যাম্পিয়নশিপ হবে আগামীকাল রাত 11:30টায়। গতকালকের ক্লাস, আজকের ক্লাস এবং হচ্ছে তোমার আমরা যে কৃষি পড়াইছি সে কৃষি। আমি কথা দিচ্ছি স্লাইডের বারে আমি একটা কোশ্চেনে দিব না, একদম স্লাইডে যা আছে আমি তাই ওখান থেকে আমি কোশ্চেন দিব। তাহলে তুমি যদি স্লাইডগুলো মনোযোগ দিয়ে পড়ো, তুমি একদম এখানে সবগুলো অ্যান্সার করতে পারবা। তো আমরা আজকে প্রথম চ্যাপ্টার হচ্ছে আইনসভা। আমি তোমাদের গতকালকে ক্লাসে বলছিলাম তুমি সংবিধান যদি ভালো করতে চাও তাহলে প্রথম যেটা করবা সেটা হচ্ছে যে চ্যাপ্টারের নামগুলো আগে মুখস্থ করে ফেলবা। প্রথমে তুমি চ্যাপ্টারের নাম মুখস্থ করবা, এরপরে তোমার মনের মধ্যে একটা ম্যাপিং করবা, আমরা যেটাকে মাইন্ড ম্যাপিং বলি, যে কোন চ্যাপ্টারে হচ্ছে কত নম্বর থেকে কত নম্বর, এটা মনের মধ্যে গেঁথে ফেলবা। আমাকে একটু বলে ফেলো তো, যে গতকালকে যে আমরা যে পড়ালাম নির্বাহী বিভাগ, শুরু হয়েছে কত দিয়ে? নির্বাহী বিভাগ শুরু হয়েছে কত দিয়ে? এটা আমরা যে কালকে যে তোমার শাসন বিভাগ যে পড়ালাম, নির্বাহী বিভাগ মানে শাসন বিভাগ একই, 48 দিয়ে শুরু হয়েছে। তো তুমি জানো যে নির্বাহী বিভাগের আমরা শাসনতান্ত্রিকভাবে সবগুলো ডিপার্টমেন্টের বস হচ্ছে রাষ্ট্রপতি, হ্যাঁ, নিয়মতান্ত্রিক প্রধান সে। তার মানে 48 নিশ্চয় রাষ্ট্রপতি, 49 নিশ্চয় রাষ্ট্রপতির স্পেশাল কিছু ক্ষমতা যেটা দিয়ে আছে কারো ক্ষমা করে দিতে পারে, তাই না? এরকম কোনো একটা ব্যাপার। এরপরে নিশ্চয় 50-51 কোনো একটা এরকম নিশ্চয় কিছু হবে, যে রাষ্ট্রপতি যদি আকাম কুকাম করে ওকে বাদ দিতে হবে, এরকম কিছু একটা মনে হয় 50-51 কোনো একটা হবে। তুমি গেস করতে পারবা যে না, এটা 50-51-52 এর ভিতরে থাকবে, এর বাইরে যাবে না। হ্যাঁ, তুমি এভাবে কল্পনা করে করে বের করতে পারবা এটা কত নাম্বার অনুচ্ছেদ হইতে পারে এটা। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় যে তোমার হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল এটা কত নাম্বার, তুমি চিন্তা করবে অ্যাটর্নি জেনারেল এটা তো নির্বাহী বিভাগের আন্ডারে, তাহলে নিশ্চয়ই 48 থেকে 64-র ভিতরে হবে। তবে হ্যাঁ, এটা 48-50 এর মধ্যে হবে না, কারণ এগুলো রাষ্ট্রপতি টাইপের। 55 হবে না, কারণ 55-56গুলো এলো মন্ত্রিসভা রিলেটেড, তাহলে মনে আরও শেষের দিকে মনে হয়। এইভাবে তুমি গেস করতে পারো, ও আচ্ছা এটা তো সর্বশেষটা যেটা আছে, এটা হচ্ছে নির্বাহী বিভাগের শেষটা হলো 64 নাম্বার, এটা হলো অ্যাটর্নি জেনারেল, তার আগেরটা হচ্ছে যুদ্ধ। হ্যাঁ, এইভাবে তুমি তোমার অন্তরের মধ্যে তুমি হচ্ছে যে একটা ম্যাপ করে ফেলবা। কিন্তু আমরা যেটা মনে করি যে মুখস্থ ঠাড়া, আসলে ঠাড়া মুখস্থ না, এগুলো কল্পনা করে করে তুমি আনসার করতে পারবা। তো আইনসভা যেহেতু আমরা আজকে পড়বো, প্রথম শুরু করবো 65 নাম্বার দিয়ে। তাহলে আগে তো আমরা একটা পার্লামেন্ট বানাইতে হবে, চলো একটা পার্লামেন্ট বানালাম। পার্লামেন্ট কি নাম, কি নাম হচ্ছে জাতীয় সংসদ। তাহলে 65 বলছে আমরা আগে জাতীয় সংসদ বানালাম, ওদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করবে। আর এখানে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য নির্বাচিত হবে। প্রত্যক্ষ মানে হচ্ছে আমরা নিজেরা ভোট দিব, আর পরোক্ষ মানে হচ্ছে 50টা যে নারী আসন, এগুলোর জন্য আমরা ভোট দিব না, এগুলো আনুপাতিক হারে বন্টন করা হবে। আনুপাতিক হারে মানে এখানে কি, আনুপাতিক হারে মানে ধরলাম দুটো দল, একজন হচ্ছে যে তোমার সংসদে সিট পাইছে 200টা, একজনের সিট পাইছে 100টা। তাহলে এই 50টা নারী আসনের মধ্যে এ পাবে 3/2টা, নারী আসনের মধ্যে এ পাবে 3/1টা। ফ্র্যাকশন হলে তুমি নিকটবর্তী সংখ্যায় তুমি হচ্ছে যেটাকে রাউন্ডিং করবা। হ্যাঁ, তাহলে এখানে যদি 3/2 যদি হয়, তাহলে ওরা হচ্ছে যে কয়টা করে পাই, 200টার মধ্যে যদি 300-র মধ্যে 200 যদি পাই, তাহলে ও হচ্ছে যে তোমার 17টার মতো পাবে, তাই না? 17 দুগুণে 34, তাহলে ওরা পাবে 34টা, ওরা পাবে 16টা। হ্যাঁ, তাহলে এদেরকে বলা হবে তোমরা তোমাদের দল থেকে তোমরা 34 জন নারী সদস্যকে তোমরা এমপি বানাতে পারো। হ্যাঁ, কোথেকে বানাবে, কেমনে বানাবে, কারা বানাবে, এটা তোমাদের ব্যাপার, ওরা জনগণের ভোটে হবে না। তাই 300 জন সরাসরি ভোটে এমপি হবে, আর 50 জন নারী সদস্য তারা হচ্ছে যে এটা পরোক্ষভাবে, এটা একটা কোটা সিস্টেম আছে যে তোমার হচ্ছে যে কে সংসদে কয়টা সিট পাচ্ছে তার উপরে তোমার হচ্ছে ডিপেন্ড করবে। এভাবে টোটাল 350টা তোমার নারী আসন, 50টা সহ নারী আসন সহ টোটাল সিট হলো 350টা। তো নারীদের জন্য আসনগুলো 2044 সাল পর্যন্ত সংরক্ষিত থাকবে। টোটাল সিট হলো 300টা। এখন 300 সিটের মধ্যে একজনের পাশে 30টা সিট, আরেকজনের পাশে 270টা সিট। তা 30টা পাইছে মানে কি, সে টোটাল সিটের কয় পার্সেন্ট পাইছে, সে 10% পাইছে, রাইট। আরেকজন টোটাল সিটের 90% পাইছে। তাহলে এই যে 50টা সংরক্ষিত নারী আসন, এটা একজনকে 90% দেওয়া হবে, একজনকে দেওয়া হবে 45টা, আর একজনকে দেওয়া হবে 5টা। ও 300-র মধ্যে কয়টা পাইছে তার উপর ডিপেন্ড করবে 50টার মধ্যে কয়টা
দেওয়া হবে। এটা সংরক্ষিত আসনের হিসাব। এদেরকে আমরা ভোট দিয়ে ইলেক্ট করতে পারবো না। এটা হচ্ছে যে ওই দল ঠিক করবে তারা কাদেরকে এমপি বানাতে চায়। তো তোমাদের যদি কারো শখ থাকে সংরক্ষিত নারী আসনে তুমি হচ্ছে যে এমপি হতে চাও, 2040 সালের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। তাহলে আওয়ামী লীগ 225টা পাচ্ছে, তাহলে ওরা কয়টা পাবে সংরক্ষিত আসনের মধ্যে? তাহলে এই 50-এর 300 ভাগের 225 দশমিক আসলে তুমি এটাকে কাছাকাছি নাম্বারে রাউন্ডিং করবা, এতগুলো পাবে ওরা। তাহলে আমরা হচ্ছে যে 65 নাম্বার আমরা সংসদ আমরা প্রতিষ্ঠা করব। হ্যাঁ, 66তে যাইয়া আমরা সংসদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য তাদের যোগ্যতা অযোগ্যতা আমরা হচ্ছে যে ঠিক করব। তো এখানে যোগ্যতা সহজ আছে, তোমরা চেষ্টা করলে পারবা। 2টা যোগ্যতা হইলে হবে, একটা বাংলাদেশের নাগরিক হইতে হবে আর বয়স 25 বছর হইতে হবে, আর তেমন কোনো যোগ্যতা লাগবে না। এগুলো হলে মোটামুটি তুমি এমপি হওয়ার জন্য তুমি একটা চেষ্টা দেবে, তুমি করতে পারো। অযোগ্যতা হয়েছে তোমার যদি মাথা নষ্ট থাকে, স্ক্রু ঢিলা থাকে, তাহলে হতে পারবে না। তারপরে তুমি লোন নিছো, লোন নেওয়ার পর দেউলি হয়ে গেছো, তাহলে হতে পারবে না। তারপরে তুমি বিদেশি রাষ্ট্র নাগরিকত্ব অর্জন করছো, তাহলে হতে পারবে না। তারপরে তুমি আকাম কুকম করে ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছো। ফৌজদারি মানে মারামারি, কাটাকাটি, হানাহানি। হ্যাঁ, আমরা পড়বো আজকে ফৌজদারি, না আজকে না কালকে ক্লাসে পড়বো ফৌজদারি কী জিনিস, দেওয়ানি অপরাধে কী জিনিস, মারামারি, কাটাকাটি, হানাহানি যেগুলো আছে সেগুলো হচ্ছে ফৌজদারি অপরাধ। তাহলে এই ধরনের অপরাধ করে যদি 2 বছরের জন্য কেউ কারাদণ্ডে দণ্ডিত হয় এবং মুক্তি লাভের পর 5 বছর যদি না হয়, তাহলে সে ইলেকশন করতে পারবে না। তারপরে 62 সালের বাংলাদেশ কোলাবোরেটর অ্যাক্টে সে যদি পাকিস্তানের সাপোর্টার হয়ে থাকে, যে পাকিস্তানের সাথে কোলাবোরেট করছে সে, বা সে রাজাকার হয়ে থাকে এবং সেই জন্য দণ্ডিত হয়ে থাকে, তাহলে সে ইলেকশন করতে পারবে না। দণ্ডিত যদি হয়ে থাকে সে, প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদ অধিষ্ঠিত যদি থাকলে, তার মানে তুমি সরকারি চাকরি করা অবস্থায় এমপি ইলেকশন করতে পারবে না। আর যে কোনো আইনের দ্বারা বা এই ধরনের আইনের অধীন অনুরূপ নির্বাচনের জন্য যদি অযোগ্য হয়, তাহলে ইলেকশন করতে পারবে না। সাকিব আল হাসান কিন্তু ইউএসের ও সিটিজেন না, ও গ্রিন কার্ড পাইছে। গ্রিন কার্ড পাওয়া মানে সিটিজেন না, সিটিজেন মানে পাসপোর্ট পাওয়া, ও পাসপোর্ট পায় নাই। ওখানে গ্রিন কার্ড পাইছে মানে ওইখানে আসা যাওয়া করতে পারবে, থাকতে পারবে, কিন্তু ও ইউএসএ সিটিজেন না। তো আসো তুমি হচ্ছে ধরলাম তুমি হচ্ছে যে নৌকা মার্কা নিয়ে ইলেকশন করছো, এই নৌকাতে তুমি জিতছো। জিতা পার্লামেন্টে এখন একটা তোমার বিল আনা হয়েছে। কেউ যদি নৌকা মার্কার প্রতীক ইলেকশন করে আসছে, ইলেকশন করে আসা, তারপরে সংসদে একটা বিল আনা হয়েছে। বিল আনার সময় এখন নৌকা মার্কার কেউ বিলটা আনছে, বিল আনার পর নৌকা মার্কার একজন এমপি ওই বিলের বিপক্ষে ভোট দিছে। সে নৌকা থেকে ইলেকশন করে আসছে, নৌকার পক্ষ থেকে ইলেকশন করে আইসা সে নৌকার বিপক্ষে ভোট দিতে সংসদে। এরকম যদি করে, এরকম বিশ্বাসঘাতকতা করলো, ওর এমপিত্ব বাতিল হয়ে যাবে। তাইলে কে নৌকার প্রতীক ইলেকশন করলো, ইলেকশন করে সে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলো, তাহলে ওর এমপিত্ব বাদ হয়ে যাবে। এবং সংসদে যদি সে নৌকার বিরুদ্ধে যদি ভোট দেয়, তাহলে ওর এমপিত্ব বাদ হয়ে যাবে। এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে, তাহলে ওকে কিন্তু ওটা সান্ডা মান্ডে ক্লোজ করে দেওয়া হবে। ও শেষ, ওর এমপিত্ব শেষ। তাহলে তোমার যে দলের পক্ষ থেকে তোমার কে একজন ভোট করবে, তাহলে সেই দলের পক্ষে তাকে সংসদে ভোট দিতে হবে। ও আচ্ছা, আমি আগে এটা 62 বলছিলাম উচ্চারণ করার সময়, আচ্ছা 62 বলছিলাম, সরি, এটা 72 নট 62। তো আমরা এখানের মধ্যে আমরা কিন্তু সব সিলেক্টেড আমরা ধারাগুলো পড়তেছি, সিলেক্টেড অনুচ্ছেদগুলো সবগুলো পরীক্ষার মধ্যে লাগবে না, যেগুলো পরীক্ষার মধ্যে লাগবে সেগুলোই পড়বো। আমি কী বললাম, আমরা 65 নম্বরে যাই, পার্লামেন্ট বানাইছি একটা, নাম দিয়েছে জাতীয় সংসদ, এবং এখানে সদস্য লাগবে আমাদের 350 জন সরাসরি ভোটে নির্বাচিত, 50 জনের সংরক্ষিত নারী আসন। তারপর হচ্ছে যে 66 নম্বরে আমরা এখানের মধ্যে সংসদে নির্বাচিত হবার যোগ্যতা অযোগ্যতা ঠিক করছি। যোগ্যতা 2টা, বাংলাদেশের নাগরিক হইতে হবে আর বয়স 25 বছর হইতে হবে। 66 হচ্ছে তার 60টা অযোগ্যতা আছে, তবে অযোগ্যতা ধারা কোনটা এমনি মুখস্থ করতে হবে না। পরীক্ষা আসবে এরকম, নিচের কোনটি এমপি হবার অযোগ্যতা, নিচের কোনটি সংসদ সদস্য হবার অযোগ্যতা, এইভাবে প্রশ্ন আসবে। তাহলে এই 7টা যে কোনো একটা থাকলে সে সংসদ সদস্য হইতে পারবে না। তারপর আমরা বলছিলাম হচ্ছে যে ফ্লোর ক্রসিং হচ্ছে যে মার্কার থেকে ইলেকশন করে আসবে সে মার্কার পক্ষে ভোট দিতে হবে সংসদে। এর বাইরে যদি সে ভোট দেয়, তাহলে ওর এমপিত্ব বাদ হয়ে যাবে, বা যদি সে উক্ত দল থেকে পদত্যাগ করে, তাহলে ওর এমপিত্ব বাদ হয়ে যাবে। আমরা চলে আসছি এক ক্লাসে 75 নম্বরে। তো 75 নম্বরে বলা হচ্ছে যে তোমার হচ্ছে যে যেরকম পিটুতে মাঝে মধ্যে আমি দেখি ক্লাসে কতজন আসছে, তা ক্লাসে স্টুডেন্ট কম আসলে আজকে ক্লাস হবে না। তো সংসদে এরকম যদি তোমার অধিবেশন চলতে হয়, তাহলে এখানে স্টুডেন্ট লাগবে 60 জন এমপি যদি না থাকে, তাহলে হচ্ছে তোমার এখানে কোরাম পূর্ণ হবে না। কোরাম পূর্ণ না হলে এমপি সাহেব স্পিকার সবাইকে ডাকবে, আপনারা আসেন, আপনারা ঘুরাঘুরি না করে আসেন সবাই, এখানে অধিবেশন বসাবো। তাও ওরা আসলো না আসলে তাইলে এখানে অধিবেশনটা মুলতবি ঘোষণা করা হবে। তাহলে 60 জন লাগবে মিনিমাম 60 জন যদি না লাগে, না আসে, তাহলে কিন্তু কোরাম পূর্ণ হবে না, সেক্ষেত্রে অধিবেশন চলবে না। এখন কোন একটা তোমার হচ্ছে যে সিদ্ধান্তের জন্য এখানে ভোটাভুটি হইলো। এখন ভোটাভুটিতে তোমার
হ্যাঁ ভোট দিছে 140, না ভোট দিছে 140, হ্যাঁ ইকুয়াল হয়ে গেছে। তো ইকুয়াল দুই পক্ষে 140 হয়ে গেছে, ইকুয়াল হলে তখন কী করা হবে? এই ধরনের যদি কোনো টাই হয় তাহলে স্পিকার ভোট দিবে। স্পিকার ভোটটার নাম হচ্ছে কাস্টিং ভোট। তখন স্পিকার উনি যদি ধর হার পক্ষে স্পিকার ভোট দিল, তাহলে ভোট হয়ে গেল কত? 141 এই পক্ষে, তাহলে এরা জিতছে। তাহলে হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে। স্পিকার যদি নাতে ভোট দেয় তাহলে নাজা যুক্ত হয়েছে। তাহলে যদি কোনো সিদ্ধান্তে আসতে যদি ভোট যদি টাই যদি হয়ে যায়, এটাই নির্ণায়ক ভোট বা এটাকে বলা হয় কাস্টিং ভোট। স্পিকারের ভোটটা সিদ্ধান্ত ভোট, রাইট। 77 নম্বর হচ্ছে যে ন্যায়পাল। তো ন্যায়পাল ইংরেজি হচ্ছে অম্বার্সম্যান। ন্যায়পাল আমাদের দেশের নাই, তবে আমাদের 72 সংবিধানে কিন্তু ন্যায়পালের একটা অনুচ্ছেদ রাখা হয়েছে। ন্যায়পাল হচ্ছে যে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ কোনো কর্তৃপক্ষের উপরে তুমি যদি ক্ষুব্ধ হও যে তোমার ওরা তোমার হচ্ছে ওদিকে তোমার সাথে অন্যায় করছে, তুমি ক্ষুব্ধ হয়ে কার কাছে অভিযোগ জানাবা? তখন তুমি ন্যায়পালের কাছে অভিযোগ জানাতে পারবা। এবং ন্যায়পাল যে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে তদন্তের তার ক্ষমতা রয়েছে। তো নিশ্চয়ই কেউ চাইবে না তার এগুলো তদন্ত করার জন্য কেউ আসুক, হ্যাঁ, এই জন্য আমাদের দেশে ন্যায়পালও নাই। তো 72 সালের সংবিধানে ন্যায়পাল বিধান রাখা হয়েছিল, 80 সাল থেকে এটার জন্য আইন প্রণয়নও করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত ন্যায়পাল নিয়োগ দেওয়া হয় নাই। সর্বপ্রথম ন্যায়পাল পদটা প্রবর্তিত হয় সুইডেনে। আমাদের এখনকার সংসদে না তোমার হচ্ছে যে একদল হচ্ছে যে এককভাবে সে তোমার এতগুলো আসন পাইছে, হ্যাঁ, ধরলাম একদিন সংসদের মধ্যে তোমার হচ্ছে যে 200 জন এমপি আসছে, হ্যাঁ, এখন ঠিক আছে, এখন যেহেতু তোমার আওয়ামী লীগ এখন কয়টা আসন পাইছে? 222টা না, আরও বেশি পাইছে। কয়টা পাইছে রে বল, আসন কয়টা পাইছে এবার? আর আসন কয়টা পাইছে এবার আওয়ামী লীগ? আসন কয়টা পাইছে? 225টা পাইছে। আচ্ছা 225টা পাইছে, আচ্ছা। তো এখন তো এখানের মধ্যে সেক্ষেত্রে তোমার যে কোনো বিলি পাস হবে, কারণ ও এখানের মধ্যে তোমার যারা উপস্থিত থাকবে আর স্বতন্ত্রগুলো তো আওয়ামী লীগের, তাই না? তো এখন এখানে যে কোনো বিল পাস হবে, এখানের মধ্যে আর কাস্টিং ভোটের কোনো প্রয়োজন হবে না। যদি তোমার এরকম থাকতো যে আওয়ামী লীগ থেকে 160 জন এমপি, বিএনপি থেকে 140 জন এমপি, তো একদিন ধরো পার্লামেন্টে 200 জন সদস্য আসছে, তো একটা ভোটাভুটি হইতে তোমার বিএনপির ওরা 100 জন দিছে না ভোট, আওয়ামী লীগের পক্ষে 100 জন দিছে হ্যাঁ ভোট, তখনই স্পিকারের কাস্টিং ভোটটা আসবে। এখন তো কাস্টিং ভোট লাগবে না, এখন তো আওয়ামী লীগ তোমার যাই বিল আনবে তাই ওখানে আমাদের পাস হবে, হ্যাঁ। অনুপস্থিত তো থাকতে পারবে, এক সংসদে তো 300 জন সবাই সবসময় থাকবে না, 300 জন তো সবসময় থাকবে না এখানের মধ্যে। এবং টানা কতদিন অনুপস্থিত থাকলে তার সংসদ সদস্য বাতিল হবে সেটা আমরা জানবো। তাহলে ন্যায়পাল হল 77 নম্বর। আমরা বুঝতে পারছি ন্যায়পাল হচ্ছে অত্যন্ত ক্ষমতা, তোমার হচ্ছে যে ক্ষমতাবান একটা পোস্ট, যিনি যে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী এবং সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে উনি তদন্ত করতে পারবেন। তো আমাদের দেশে ন্যায়পাল নাই। 78 নম্বর হচ্ছে যে তোমার সংসদের এখানে কার্যবিধি সম্পর্কে, কার্যধারা সম্পর্কে নো কোয়েশ্চেন, আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। তাহলে এখন পর্যন্ত আমরা দায়মুক্তির অনুচ্ছেদ পড়ছি 3টা। র্যাব ভাই তোমরা টিস করে মেরে ফেলছে, বলো দায়মুক্তি দিব আমরা কত নম্বরে? তুমি ঝামেলা করছো, দেশে শান্তি শৃঙ্খলা লঙ্ঘন করছো, তুমি জঙ্গিপনা করছো, তোমার টিস করে মেরে ফেলছে। কত? 46 নম্বরে দায়মুক্তি দেওয়া যাবে, তাই না? তুমি যে মামলা করতে পারবে না, শান্তি শৃঙ্খলা বিঘ্ন করছো তুমি। আচ্ছা, রাষ্ট্রপতি ভাই টিস করে তোমার গুলি করে দিছে। হ্যাঁ, রাষ্ট্রপতি গুলি না করে এটা আমরা চাই, এত মাথা নষ্ট লোক হলে তো তোমার সমস্যার ব্যাপার। আমরা মজা করার জন্য বলছি আর কি, বাস্তবতা রাষ্ট্রপতি গুলি করবে না মানুষকে, নিশ্চয়ই ওরকম মাথা নষ্ট কারো রাষ্ট্রপতি বানানো হবে না। 51 নম্বর বলছে রাষ্ট্রপতি থাকা অবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কী করা যাবে না? কোনো রকম মামলা টামলা করা যাবে না, তাকে দায়মুক্তি দেওয়া হয়েছে। আর সর্বশেষ দায়মুক্তির অনুচ্ছেদ হচ্ছে 78 নম্বর, যেটা হচ্ছে আমাদের সংসদের কার্যধারা সম্পর্কে তুমি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। তাহলে 46, 51 এবং 78 তিনটে অনুচ্ছেদ হচ্ছে দায়মুক্তির অনুচ্ছেদ। 80 নম্বর হচ্ছে তোমার আমাদের আইন প্রণয়ন পদ্ধতি, হ্যাঁ। তো এটা অনুচ্ছেদ নাম্বার মুখস্থ করতে হবে না, অনুচ্ছেদ নাম্বার মুখস্থ করার দরকার নাই। তুমি হচ্ছে শুধু অনুচ্ছেদটা কী জিনিস তুমি সেই জিনিসটা দেখো, হ্যাঁ। লেকচার নোটের উপর অনেক কিছু নেই, লেকচার নোটটা তো 45 BCS কন্টেন্টের উপর বানানো, লেকচারের মধ্যে অনেক কিছু নেই, সেগুলো তুমি আলাদা করে তুই চেপা চাপা নোট করে রাখো, বা তুমি কাগজে লিখে তুমি হচ্ছে যে ইয়ে করে রাখো, তোমার স্ল্যাপটা করে রাখো। আমার লাইফে আমি সবচেয়ে বেস্ট যে কাজটা করছি মেডিকেল লাইফে, সেটা হচ্ছে যে নোট বইয়ের মধ্যে হচ্ছে যে নোট করা। মানে আমি ক্লাসের মধ্যে গাইড নিয়ে যেতাম, গাইড নিয়ে ক্লাসে যেতাম, হ্যাঁ। আমার তখন
ওরা আমার খেপাইতো কয় ওরা পরে ওরা আমার সিস্টেম ফলো করছে। আমি গাইড নিয়ে ক্লাসে যেতাম, গাইড নিয়ে ক্লাসে যেতে আমি গাইডের সাথে মিলে যেতাম স্যার কী পড়াচ্ছে, যেটা গাইডের মধ্যে নাই চিপা চাপে লিখে রাখতাম বা কাগজে লিখে ওখানের মধ্যে বসে দিতাম। পরে অনেকে আবার সেই সিস্টেম ফলো করছে। আমি আমার একটা বন্ধু ছিল মাইকেল, আমরা দুজন হচ্ছে ক্লাসে গাইড বনিয়ে যেতাম। স্যারা বলতেই তোরা চটি বই কেন আনছিস? বললাম স্যার আমরা আপনি যেটা বলেন ওটা লিখে রাখি, আপনার কথা তো অনেক গুরুত্বপূর্ণ এই জন্য লিখে রাখি। মোটামুটি আমি সেকেন্ড প্রবে সবসময় ওই কাজটা করছি, ফাইনাল প্রবে সেম কাজটা করছি। তারপর আমার গাইড বই ছিল, আমি শিখছিলাম আমাদের আরেক বড় ভাই থেকে, যে ভাই ছিল আমাদের সিনিয়র ভাই, উনিও দেখতাম গাইড বইয়ের মধ্যে সব লিখে রাখতো। হ্যাঁ, তো এইভাবে যদি না ওনা মাইকেল মাহবুব, তো ওই জিনিসটা আমার খুব উপকার আসছিলো। আলাদা করে কোনো নোট টোট করতে হয় না, গাইড বইয়ের মধ্যে নোট করে ফেলছি। কারণ ভাই গাইড বই তো পড়বো, বা এখানে এমবিবিএস পাস করার জন্য কি টেক্সট বুক পড়তে পারবো নাকি? ইভেন আমি যখন মেডিকেল কলেজে যখন মাস্টারি করতে গেছি, এখানে সেন্ট্রালে কেউ আসো নাকি, তো আমি ওদের প্রথম ক্লাসে গেলাম বায়োকেমিস্ট্রি ক্লাসে, জিজ্ঞেস করলাম এই তোমরা কী কী বই কিনছো? এটা কয় দাঁড়ায় কয় স্যার হারপার, হ্যাঁ, এটা কয় স্যার লিপিং কট কিনেছি আমি, একটা কয় এই তো কী বই কিনছোস রে তুই? তারপরে কী বই ছিল না আরও কতগুলো নাম বলছে। স্যার আমি সত্যনারায়ণ কিনেছি। একটা বেয়াদব বেটা, তুই যদি সত্যনারায়ণ কিনছিস তুই বেটা ফাইজ নেম করতে পারাস না বেটা, তুই তো নোট কী কিনছিস বলো? পরে আমি তুই ব্লু প্রিন্ট কিনছিস নাকি আরিফস কিনছিস? স্যার ব্লু প্রিন্ট কিনছি, কালকে থেকে বইটা ক্লাসে নিয়ে আসবি। কয় স্যার কেন? আমি বলছি আমি যেটা বলবো ওইটা ব্লু প্রিন্টের সাথে মিলাবা, ওটা মিলানোর পরে যদি ওই তোমার হচ্ছে যে এক্সট্রা কোনো কিছু পড়ায় ওটা তুমি ব্লু প্রিন্টে লিখে রাখবা, টেক্সট বই পড়া লাগবে না। পরে আবার ডিপার্টমেন্ট হেডের কাছে যে বিচার দিচ্ছে যে আমি ক্লাসে বলছি যে টেক্সট বুক না পড়ে নোট বই পড়ার জন্য। পরে স্যার হচ্ছে এন্ডেভারও পড়তো সবাই, না তো বায়োকেমিস্ট্রির জন্য অনেকে ব্লু প্রিন্ট পড়তো। তখন আরিফস একটা বই ছিল এরকম তোমার সিউর আন্ডারে। হ্যাঁ, পরে ডিপার্টমেন্ট হেডের কাছে বিচার দিচ্ছে যে আরিফিন মাস্টার আইসা পোলাবানকে নোট বই পড়তে বলছে। তো আমার উনি ডাকছে, বলছে আপনি নাকি স্টুডেন্টদের বলছেন যে টেক্সট বুক পড়া লাগবে না, নোট বই পড়ার জন্য? আমি জি স্যার, ওরা নোট বই পড়ে তো পাস করবে। তো আমি নোট বইয়ের সাথে ওদের সম্পর্ক স্থাপন করি, তাহলে তো ভালো। হ্যাঁ হ্যাঁ, ওরা বায়োকেমিস্ট্রি নাকি টেক্সট বুক পড়ে, কি বেয়াদব পোলাবান। হ্যাঁ, তো এইটা আসলে কথা প্রসঙ্গ নিয়ে দিকে চলে গেলাম। এটা তোমাদের এই জন্য বলছে তোমরা যদি বইয়ের মধ্যে নোট করে ফেলবা, তোমার যে ওই লেকচার বুক আছে না, এটা ফাঁকে বুকে চেপা যাবায় নোট করে রাখবা, তাহলে আলাদা করে কোনো নোট খাতা বানাতে হবে না, ওইটার মধ্যে করে ফেলবা। তার 80 নম্বর হচ্ছে আইন প্রণয়ন পদ্ধতি। এই 80 নম্বর আইন প্রণয়ন পদ্ধতি এটা মুখস্থ করতে হবে না যে 80 নম্বর অনুচ্ছেদ কী বলা হয়েছে, এটা না, এখানে বিষয়বস্তু কী বলছে দেখো, মানে নাম্বার মুখস্থ করতে হবে না। বিষয়বস্তু হচ্ছে যে আমরা আইন প্রণয়ন যদি করতে হয়, প্রস্তাবটা এটা বিল আকারে এটা উত্থাপন করতে হবে। হ্যাঁ, সংসদ যদি বিলটা যদি গ্রহণ করে, এটা সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে। হ্যাঁ, রাষ্ট্রপতির নিকট বিলটা পেশ করার 15 দিনের মধ্যে উনি সম্মতি দিতে হবে। যদি বিলের মধ্যে ওনার যদি মনে হয় যে কোনো ভুল ভ্রান্তি আছে, উনি সংশোধনী দিবে। যদি উনি সংশোধনীও দিচ্ছে না, আবার সম্মতি দিচ্ছে না, কিরে ভাই আপনি হয় সংশোধনী দেন, নাইলে হচ্ছে যে আপনি বিলে সম্মতি দেন, উনি যদি ব্যর্থ হয় দুইটা কাজে একটা করতে হয়, ফেরত দিবে সংশোধনী দিয়া, নহলে সম্মতি দিবে। যদি ব্যর্থ হয় উনি, তাহলে উনি বিলে সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে। ক্লিয়ার? ধরো এখানে ওর বাপ মা হচ্ছে ওর জন্য একটা পাত্র নিয়ে আসছে আর কি। তো পাত্র নিয়ে আসার পরে বলতেছে যে মা তুমি হচ্ছে যে আমরা তো ঠিকঠাক করছি, আমরা আইন পাস করছি, আমরা তোমার আম্মু এবং আমি মিলে, বাপ বলতেছে আর কি, তোমার আম্মু এবং আমরা হচ্ছে দুজনে মিলে বিল পাস করে ফেলছে তোমার বিয়া অমুকের সাথে, তো তুমি আম্মু রাজি আছো কি না? তো মেয়ে কিছুই বলতেছে না, সে নাও বলতেছে না, সে আমাও বলতেছে না, সে কিছুই বলতেছে না। কিছু না বললে তাহলে কবুল বলছে বলে গণ্য করা হবে এবং এটা বিয়ে হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে। তো বাস্তবে কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হইতে হলে কিন্তু মুখ উচ্চারণ করতে হবে। হ্যাঁ, আসো 81 নাম্বার আমরা হচ্ছে যে পড়বো টাকা টুকা রিলেটেড জিনিসপত্র পড়বো। দেখো অর্থ বিল। তো অর্থ বিল কী বলছে যে এখানের মধ্যে কী কী থাকবে বিধানাবলী, যে ট্যাক্স আরোপ, ট্যাক্স নিয়ন্ত্রণ, ট্যাক্স রদবদল, ট্যাক্স মওকুফ বা ট্যাক্স রহিতকরণ। হ্যাঁ, সরকার যদি কোনো ঋণ নেয় বা কোনো গ্যারান্টি দেয়, আচ্ছা সরকার কি ঋণ নেয়? গভর্নমেন্ট কি ঋণ নেয়? তোমার কাছ থেকে গভর্নমেন্ট ঋণ নিতে পারে? ঋণ নিতে পারে কিনা তোমার কাছ থেকে সরকার? কেমন ঋণ নেয় তোমার কাছ থেকে? কেমন ঋণ নেয়? সঞ্চয়পত্র বিক্রি করে, গভর্নমেন্ট বন্ড বিক্রি করে, তাই না? সঞ্চয়পত্র মানে হচ্ছে এই যে তুমি সঞ্চয়পত্র কিনলা, তুমি 1 লাখ টাকার সঞ্চয়পত্র কিনলা, এই 1 লাখ টাকা তুমি সরকারকে দিয়েছো, আসলে পুরো সরকার তোমার কাছ থেকে ঋণ নিছে, প্রাইস বন্ড, বিভিন্ন রকমের বন্ড। হ্যাঁ, সরকার তোমার কাছ থেকে ঋণ নিচ্ছে, এর বিনিময়ে তোমাকে সুদ দিচ্ছে সরকার 10%, 11%। হ্যাঁ, তোমাকে সুদ দিচ্ছে, এটা হলো তোমার কাছ থেকে সরকার ঋণ নিতে পারবে, তাই না? বন্ড মানে কি? সরকার তোমাকে গ্যারান্টি দিচ্ছে যে আমাকে টাকা দাও, তোমার এত% আমি টাকা দিয়ে দিব। হ্যাঁ, বিভিন্ন বন্ড আছে। তো এই যে টাকাটুকু রিলেটেড অর্থ সংক্রান্ত বা ট্যাক্স আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ, রহিতকরণ, হ্যাঁ, এই সম্পর্কিত অনুচ্ছেদ হলো 81 নাম্বার। এটা পরীক্ষা প্রশ্ন আসবে যে তোমার হচ্ছে যে তোমার অর্থ বিলের বিষয়বস্তু কী? তাই বিষয়বস্তু কি? অর্থ বিলের বিষয়বস্তু হলো কোনো ট্যাক্স আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ, সরকার কর্তৃক ঋণ দান,
তারপরে তোমার গ্যারান্টি দান, সরকারের আর্থিক দায় সম্পর্কিত আইন সংশোধন। বাংলাদেশ সরকারের একটা সংযুক্ত তহবিল আছে যেখান থেকে তোমার বেতন টেতন হয়, তোমার পেনশন যেগুলো হয়, এই সরকারের একটা অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ, ওই তহবিলে অর্থ প্রদান বা অনুরূপ তহবিলে তো অর্থদান, এগুলো অর্থবিলের বিষয়বস্তু। আর প্রশ্ন আসতে পারে এরকম যে তোমার হচ্ছে 81 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি, উত্তর অর্থবিল। আবার এরকম আসতে পারে অর্থবিল কত নম্বর অনুচ্ছেদ আলোচনা করা হয়েছে, উত্তর 81 নম্বর অনুচ্ছেদ। তাহলে একটা স্লাইড থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। আসলে বাজেট, আচ্ছা বাজেট কয় বছরের জন্য উত্থাপন করা হয়? বাজেট কয় বছরের জন্য? বাজেট 1 বছরের জন্য। তাহলে বাজেট মানে হচ্ছে একটা বছরের সরকার কয় টাকা খরচ টরচ করবে, সরকার আয় কত হবে, ব্যয় কত হবে, এইটা রিলেটেড একটা বিবৃতি, ইহাকে বাজেট বলে। তাহলে বাজেটের বাংলা হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। এই যে সরকার প্রত্যেক অর্থবর্ষের জন্য সরকার ইনকাম হবে, সরকার কেমন ব্যয় করবে, এই যে বিবৃতি মানে যে বাজেট, এটা সংসদ থেকে পাশ হইতে হবে, সংসদে উপস্থাপন হবে এটা। তাহলে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কে বলা হয়েছে 87 নম্বরে। প্রশ্ন অনেকভাবে আসতে পারে যে 87 নম্বর অনুচ্ছেদে বিষয়বস্তু কি, বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতি। আবার এরকম প্রশ্ন আসতে পারে বার্ষিক আর্থিক বিবৃতি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ আলোচনা করা হয়েছে? 87 নম্বর। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সরকারের 1 বছরের আয় ব্যয় সংবলিত বিবৃতি নিয়ে বলা হয়েছে? উত্তর 87 নম্বর অনুচ্ছেদে। এইভাবে প্রশ্ন আসতে পারে। আমরা চলে আসছি আমাদের আইনসভার একদম শেষ দিকে। তো আমরা পড়বো এখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। এখন সংসদ থাকলে আইন পাস হবে, সংসদ ধরো ভেঙে গেছে, সংসদ নাই, তাহলে দেশ কেমনে চলবে? সংসদ যদি ভেঙে যায়, এখন কোনো আইন টাইন যদি পাস করা হয় তাহলে কেমনে হবে? হ্যাঁ, সংসদ তো নাই। সংসদ যদি ভেঙে যায় অথবা অধিবেশন যদি না থাকে, তাহলে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবে। ওই অধ্যাদেশটা আইনের মতো কার্যকর হবে। তবে হ্যাঁ, এই অধ্যাদেশটা কিন্তু পরবর্তীতে সংসদ যখন অনুষ্ঠিত হবে ওই প্রথম 30 দিনের মধ্যে কী করে নিতে হবে, এটা অনুমোদন করা নিতে হবে। 30 দিনের মধ্যে এটা অনুমোদন করে নিতে হবে, ইহাকে বলা হয় অধ্যাদেশ। তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে কাস্টিং ভোট আগেই পড়া ফেলছি। কাস্টিং ভোট হচ্ছে সিদ্ধান্ত নির্ণয়কারী ভোট, নির্ণায়ক ভোট, যেটা স্পিকারের ভোট, এবং প্রস্তাবের পক্ষে বিপক্ষে যদি সমান ভোট থাকে তখন স্পিকার যে কোনো এক পক্ষে ভোট দিবে। কোরাম, ক্লাসে কতজন স্টুডেন্ট থাকলে ক্লাস হবে, এটা হলো কোরাম। তাহলে সংসদের অধিবেশন চালাইতে হইলে এখানে কতজন এমপি থাকতে হবে, তার একটা মিনিমাম এখানে একটা কোয়ান্টিটি আছে, কতজন? 60 জন থাকতে হবে। 60 জন যদি না থাকে তাহলে এখানে ক্লাস হবে না। 60 জনের কম থাকলে তখন স্পিকার বলবে যে আপনারা কই, তাড়াতাড়ি আসেন, আপনারা বাইরে ঘুরে ফিরে না করে আসেন তাড়াতাড়ি, আমরা এখন এখানে ক্লাস হবে। তারপরে যদি ওরা যদি না আসে, 60 জন না হয়, তাহলে এখানে অধিবেশন কিন্তু মুলতবি হয়ে যাবে। বিল জিনিসটা কি? বিল হচ্ছে সংসদে যদি কোনো আইন পাস করাইতে হয় প্রথমে একটা খসড়া প্রেজেন্ট করতে হবে। এই আইনের খসড়াকে বলা হয় বিল। এই খসড়া আইনের উপরে আলাপ আলোচনা হবে, সংযোজন বিয়োজন হইতে পারে আলাপ আলোচনা করে। তারপরে চূড়ান্তভাবে যখন সংখ্যাগরিষ্ঠ সাংসদের ভোটে যখন পাশ হবে তখন তাকে আমরা আইন বলবো। তার মানে প্রথমে যে কোনো জিনিস থাকে বিল, ও বিল পাস হওয়ার পরে এটা আইনে পরিণত হয়। তো কী কী বিল হইতে পারে? একটা হচ্ছে যে বিল পাশের জন্য সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট। 200 জন এমপি আসছে, তার মধ্যে 100 প্লাস 1 জন, 101টা ভোট হলে যথেষ্ট, এটা হলো সাধারণ বিল। বা 300 জন এমপি, তার মধ্যে 151 ভোট যথেষ্ট, এগুলো বলে সাধারণ বিল। কিছু বিশেষ বিল এগুলো সংখ্যাগরিষ্ঠ হইলে হবে না, 3/2 ভোট লাগবে কিন্তু, যেমন সংবিধান সংশোধনী বিল। তার মানে পার্লামেন্টে যদি এমন হয় যে এক দল তোমার ভোট পাইছে 190টা সিট, আরেকজনের সিট হচ্ছে 110টা, এরা কিন্তু সংবিধান সংশোধন করা টাফ হবে, সংবিধান সংশোধন করতে পারবে না, কারণ ওদের তো এতজন এমপি নাই। ওরা চাইলেও তো ওরা 2-3 করতে পারবে না, ওরা ঝামেলার মধ্যে পড়ে যাবে। তার মানে তোমার 200 সিটের বেশি যদি কেউ ক্ষমতা আসতে পারে, ও মোটামুটি যা খুশি তা করতে পারবে, ও মোটামুটি সংবিধান সংশোধন যা দরকার সব করতে পারবে। সরকারি বিল হচ্ছে মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিল, এটা সরকারি বিল। আর মন্ত্রী ছাড়া এমপিরা যে বিল উত্থাপন করে ওইটাকে বলা হয় বেসরকারি বিল। দ্রুত উত্তর দিয়ে ফেলো। সংরক্ষিত নারী আসনের কথা কত অনুচ্ছেদে বলা হয়েছে? এটা তোমাদের জন্য 2044 সাল পর্যন্ত সময় আছে, আরও 20 বছর চেষ্টা করলে পারবা এমপি হইতে। 65 নাম্বার। ওকে, পারছো, ঠিক আছে। সাহস করে এমপি ইলেকশন করে ফেলো একবার, এলাকার মধ্যে পরিচিতি আসবে তোমার, কিন্তু তোমার এমনিতে লোকজন এমপি ডাকবে তখন। হ্যাঁ, গ্রামের মধ্যে একবার মেম্বারই খারাইতে পারলে ওকে সব মেম্বার ডাকে ওকে। তুমি একবার সাহস করে খারাই যাবা, ধরো ফাহাদ একবার খারাই গেলো, ফাহাদ চেয়ারম্যান হয়ে যাবে ওর নাম। ধরো ও এমনি জিতে না, এমনি ভোট ধরো 1-2টা পাইছে, ওর ভোটটা পাইছে আর ওর গার্লফ্রেন্ডটা পাইছে, 2 ভোট পাইছে, ওর নাম হয়ে যাবে চেয়ারম্যান, ফাহাদ চেয়ারম্যান। হ্যাঁ, ফাহাদ চেয়ারম্যানের বাড়ি, জিতে না কিন্তু। খরচ বেশি না, তুমি খরচ কত আর, তুমি হচ্ছে যে
15-20 হাজার টাকা খরচ হবে হয়তো, ফেসবুকে প্রচারণা করবা, তুমি তুমি টাকা আছে বসে থাকবা, তোমার একটা প্রচারণা হবে। একটা ভালো একটা বুদ্ধি দিলাম তোমাদেরকে, মজা করে হইলো ইলেকশন করতে পারো নেক্সট টাইম। কদিন পরে ইলেকশন হইতে, ওই আমাদের স্থানীয় সরকার ইলেকশন শুরু হলে একটা করে ফেলো সবাই, জানোই আমার ইলেকশন করলে। তাহলে আমরা আইনসভাটা মোটামুটি পড়ে ফেললাম, এবং এখানে আমরা হচ্ছে অনুচ্ছেদগুলোতে মুখস্থ করবো মোটামুটি। এর পাশাপাশি আমরা হচ্ছে জিনিসগুলো বোঝার চেষ্টা করবো, যেমন অর্থ বিলের মধ্যে কী বলা হয়েছে এটা বোঝার চেষ্টা করবো। তারপর হচ্ছে একটা বিল কেমনে পাস হয়েছে এটা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা হচ্ছে এখানের মধ্যে সরকারি বিল কী জিনিস, বেসরকারি বিল কী জিনিস, সাধারণ বিল কী জিনিস, বিশেষ বিল কী জিনিস, এটা আমরা বুঝতে চেষ্টা করব। তারপরে এখানের মধ্যে সাংসদ হওয়ার জন্য যোগ্যতা হলো 2টা, অযোগ্যতা হলো 7টা। পরীক্ষা বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি সাংসদ হওয়ার অযোগ্যতা, হ্যাঁ এইভাবে প্রশ্ন আসবে, সেগুলো আমরা আনসার করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি আমেরিকা সিটিজেন হয়, তাহলে সে ইলেকশন করতে যাচ্ছে, তাহলে ওকে ওটা পাসপোর্টটা সারেন্ডার করতে হবে, বুঝতে পারছি? ওই পাসপোর্টটা সারেন্ডার করে তারপরে এখানে ইলেকশন করতে হবে। একজন প্রশ্ন করছিল যে ভাইয়া বাংলাদেশ এবং আরেকটা দেশে যদি সে সিটিজেন যদি হয়ে থাকে, ধর একজন কানাডিয়ান পাসপোর্ট নিচ্ছে, তো ওটা সারেন্ডার করে তারপরে সে ইলেকশন করতে পারবে। এখন ও যদি গোপনে লুকায় রাখে তাহলে তো এটার আমাদের দেশে অনেক কিছু হইতে পারে, সেটা আলাদা জিনিস। হ্যাঁ, বিশেষ বিল বুঝো নাই? বিশেষ বিল তো তোমার ফিক্স করা আছে, যেমন সংবিধান সংশোধন করার জন্য এটা বিশেষ বিল। আচ্ছা, রাষ্ট্রপতির অভিশংসনের জন্য তোমার এটা কি সাধারণ বিল হবে না বিশেষ বিল হবে? রাষ্ট্রপতির অভিশংসন বিশেষ বিল হবে। এখানে 2/3 বলতে হবে যে আমাদের রাষ্ট্রপতি ভাইয়ের ওনার মাথার মধ্যে গ্যাঞ্জাম আছে, বিশেষ বিল ওটা। সংবিধান সংশোধনের জন্য বিশেষ বিল, তুমি সংখ্যাগরিষ্ঠ হলেও হবে না এখানের মধ্যে, এখানে 2/3 লাগবে, 3/2 না হলে হবে না কিন্তু এখানে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন পড়বো 6ষ্ঠ অধ্যায়। প্রথমে মুখস্থ করে ফেলো, কত থেকে শুরু কত দিয়ে শেষ। 94 দিয়ে শুরু, 117 দিয়ে শেষ। তাহলে একটু আগে আইনসভা পারলাম, আইনসভা নিয়ে কোনো কিছু তুমি হচ্ছে যে চিন্তা করবা, এইটা 65 দিয়ে শুরু হয়েছে, এইভাবে চিন্তা করবা, 65 দিয়ে শুরু, এটা 93 দিয়ে শেষ। হ্যাঁ, এইভাবে চিন্তাটা তোমাকে করতে হবে। হ্যাঁ, সাউন্ড কম হলে তোমার স্পিকারটা বাড়াও। তো আমরা এখন তাহলে 94তে, আচ্ছা তোমরা এমনি গেস করো তো 94 নম্বরে তোমরা কী করতে চাও? আগে থেকে কিচ্ছু পারো না তুমি বিচার বিভাগ, 94 নম্বরে তুমি কী করতে চাও আমাকে একটু বলো। তুমি আগে থেকে জানো না, ভেরি গুড। ও কোড বানাবে, সাবা দেখছো ও পারে গেছে, কোড বানাতে চাই, চলো কোড বানাই আমরা। তাহলে আমরা একটা কোড বানালাম, কোডটার নাম হলো সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই কোর্টটা তোমার এখানে 2টা ডিপার্টমেন্ট থাকবে, একটা নাম আপিল বিভাগ, একটা নাম হাইকোর্ট বিভাগ। এটা আমরা আগামীকালের ক্লাসে আমরা হচ্ছে যে বিচার বিভাগটা বিস্তারিত পড়বো। তাহলে সুপ্রিম কোর্টের এখানের মধ্যে 2টা ডিভিশন থাকবে, আপিলের ডিভিশন একটা, হাইকোর্ট ডিভিশন। তাহলে কোর্ট বানালাম, তো কোর্টের লোক লাগবে না, বিচারপতি না থাকলে কেমন হবে? আমরা বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ করালাম। তুমি কার মাধ্যমে নিয়োগ করাতে চাও বলো, কার মাধ্যমে করাতে চাও? প্রেসিডেন্টকে দিয়ে করাতে চাও? ওকে, তাহলে আমরা রাষ্ট্রপতি যতজন বিচারক নিয়োগের প্রয়োজন মনে করবে ততজন বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। তাহলে প্রথমে কোর্ট গঠন করে ফেললাম, এবার চলো নিয়োগ দিয়ে ফেলি, 95তে যায় সবাই নিয়োগ দেওয়ার কাজ সারে ফেলি তাড়াতাড়ি। হ্যাঁ, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন, এবং প্রধান বিচারপতির পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দান করবে। তাহলে এখানে একটা ঘটনা আছে, সেটা হলো অন্যান্য বিচারকদের নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি কারোর সাথে পরামর্শ করা লাগবে নাকি লাগবে না? অন্যান্য বিচারককে, সুপ্রিম কোর্টে তো আরও বিচারক থাকবে, লাগবে। কার পরামর্শ নিতে হবে? প্রধান বিচারপতির পরামর্শ নিতে হবে। আর ভাই প্রধান বিচারপতি টিমে যারা থাকবে, তুমি ক্যাপ্টেনকে না জিজ্ঞেস করে ওই টিমের প্লেয়ার নিয়োগ দিবে কীভাবে? ধরলাম একটা ক্রিকেট টিম, তো ক্রিকেট টিমের মধ্যে তুমি হচ্ছে কোচ। এখন ধরলাম কোচ হলে ক্যাপ্টেন নিয়োগ দিল, তো ক্যাপ্টেন তার টিমে কাকে খেলাবে না, তুমি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করবে না? না জিজ্ঞেস করে তুমি তোমার মতো করে নিয়োগ দিলে হবে নাকি? হবে না, তো ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতে হবে। তো প্রধান বিচারপতি হচ্ছে এখানে ক্যাপ্টেন, তো ওনাকে বলতে হবে যে আপনার টিমে কাকে নিতে চান, ওনাকে পরামর্শ নিয়ে নিয়োগ দিতে হবে। কিন্তু প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি কারোর সাথে পরামর্শ করা লাগবে নাকি লাগবে না? লাগবে না। প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি কারোর সাথে পরামর্শ করা লাগবে না। এটা কোথায় লেখা আছে বলো? প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার সময় রাষ্ট্রপতি কাউকে জিজ্ঞেস করা লাগবে না, এটা কত নম্বরে লেখা আছে? এইটা 48-3 লেখা আছে। এই 65 কোথা থেকে? 65 তো আইনসভা, 65 কেমন আসবে? 48 লেখা আছে এটা, যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার সময় উনি কাউকে জিজ্ঞেস করা লাগবে না। উনি প্রাইম মিনিস্টার এবং চিফ জাস্টিস, এই 2টা পোস্ট নিয়োগ দেওয়ার সময় রাষ্ট্রপতি কারো জিজ্ঞেস করা লাগবে না। তো এখানের মধ্যে কী কী যোগ্যতা লাগবে আমরা একটু দেখি চলো। তাহলে এখানে অযোগ্যতা বলছে, অযোগ্যতা হইতেছে নাগরিক না হইলে, তা নাগরিক হইলে এটা যোগ্যতা বলছে। সুপ্রিম কোর্টে মিনিমাম 10 বছর কাল অ্যাডভোকেট না থাকলে, তা থাকলে এটা যোগ্যতা। তা যোগ্যতা কী কী? যোগ্যতা হলে বাংলাদেশের নাগরিক হইতে হবে, নাম্বার 1। সুপ্রিম কোর্টে 10 বছর এখানে অ্যাডভোকেটশিপ করতে হবে এখানে। তাহলে
এটা আরেকটা যোগ্যতা, অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে মিনিমাম 10 বছর বিচার বিভাগীয় কোনো পোস্টে থাকতে হবে। এগুলো সবগুলো হচ্ছে বিচারক হওয়ার যোগ্যতা। হয় 10 বছর থাকতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে, অথবা সে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে 10 বছর মিনিমাম অনন্য মানি হচ্ছে মিনিমাম 10 বছর বিচার বিভাগীয় কোনো পোস্টে, মানে বিচারক হিসেবে তাকে চাকরি করতে হবে 10 বছর। এই দুটোর একটা থাকলে সে সুপ্রিম কোর্টের বিচারক হইতে পারবে। তো তাহলে আমরা একজনকে নিয়োগ দিছি 95 নম্বর অনুসারে, এবং কয় বছর থাকবো উনি চাকরিতে, এটা ঠিক করা লাগবে না? এটা ঠিক করা লাগবে, উনি কাজে মন থাকবে নাকি? চলো 96 নম্বরে আমরা বিচারকদের পদের মেয়াদটা ঠিক করে দিই। সিরিয়ালটা তুমি খেয়াল করো কীভাবে ঠিক করতেছে। 67 বছর পর্যন্ত থাকতে পারবে, অনেক, 67 বছর। এখন তোমার কোনো রাষ্ট্রপতি কোনো বিচারপতি, কোনো বিচারক, তার বিরুদ্ধে যদি কোনো অসদাচরণ যদি প্রমাণিত হয়, বা ওনার যদি কোনো অসামর্থ্য যদি তোমার এটা যদি প্রমাণিত হয়, তাইলে তোমার হচ্ছে যে সংসদের 2/3 গরিষ্ঠতার দ্বারা ওরা হচ্ছে যে একটা বিল পাস করবে, ঠিক আছে এই বিচারপতি ওনার সমস্যা আছে, ওনাকে আমরা চাই না, তখন রাষ্ট্রপতি আদেশ দিবে যে এই বিচারক অপসারিত হবে। হ্যাঁ, রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে কিন্তু অপসারিত করা যাইবে না, কারণ বিচারকদের শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপরে ন্যস্ত। তবে কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত এবং প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করে দিতে পারিবেন। তাহলে এখানে একটা বিষয়টা খেয়াল করো, এখন আমাদের কোনো বিচারপতি তার যদি কোনো গ্যাঞ্জাম থাকে, সমস্যা যদি থাকে, এটা তদন্ত করার দায়িত্ব, এই ক্ষমতাটা কার? সংসদের নাকি তোমার হচ্ছে যে আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল? সংসদের। হ্যাঁ, তাহলে আমরা ওই যখন সংশোধনী পড়বো সেখানে যা জিনিসটা দেখব, আগে সিস্টেমটা ছিল 72 সংবিধানে ছিল এটা সংসদের উপরে ন্যস্ত, 72 সংবিধানে। হ্যাঁ, এরপরে জিয়া রহমান আয়শা সিস্টেম করছে যে বিচারকদের কোনো অসদাচরণ তদন্ত করবে অন্য বিচারকরা, অন্য বিচারকদের দিয়ে গঠিত হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এরা তদন্ত করবে। এরপরে তোমরা দেখছিলে 2013-14 সালের দিকে আমাদের বিচারপতিদের সাথে সরকারের সাথে হালকা সমস্যা হচ্ছিল। সরকার চিন্তা করলে কিরে ভাই এরকম সমস্যা হলে তো ঝামেলা, তা আবার এটা সংসদের কাছে ক্ষমতাটা আবার সংসদ নিয়ে নিচ্ছে, যে বিচারপতি যদি কোনো হাঁকিমেকি করে তাহলে কিন্তু তোমার হচ্ছে যে সংসদ ওটা নিয়ন্ত্রণ করতে পারবে, তদন্ত করতে পারবে সংসদ। এটা তবে এই যে সংসদ নিয়ন্ত্রণ করতে পারবে, এই সংসদ দিনটা আমরা সামনে পড়বো, ওইটার রায় এখনও তোমার হচ্ছে যে এটা এখনও রিভিউতে আছে, সেটা আমরা পড়বো বিস্তারিত সামনে। 102 নম্বর হচ্ছে, দেখো যে তোমার সাথে যারা তোমার হচ্ছে যে এই যে তুমি বাসায় তোমার ঝামেলার মধ্যে পড়ছিল, তোমাকে জোর করে বাজার পাঠানো হচ্ছে, জোর জবরদস্তি শ্রম তোমাকে করা হচ্ছিল, তো এই জন্য তোমাকে 44 ধারা, আমাদের সংবিধানে 44 ধারা অনুযায়ী তোমাকে অধিকারটা দেওয়া হচ্ছে মামলা করতে পারবে। তুমি মামলা করলা, রিট করলা হাইকোর্টে, এখন রিট যে করলা, হাইকোর্ট যে আদেশ দিবে বা হাইকোর্ট যে বিষয়টা হচ্ছে যে উপযুক্ত কর্তৃপক্ষকে যে বলবে যে কেন উহার হচ্ছে যে তোমার মৌলিক অধিকার লঙ্ঘন হইলো, এই হাইকোর্টকে এই ক্ষমতাটা কত নম্বর অনুচ্ছেদে দেওয়া হয়েছে? এটা 102 নম্বর অনুচ্ছেদে দেওয়া হয়েছে। কী বলছে? কোনো সংক্ষুব্ধ ব্যক্তির, হ্যাঁ এই তোমার মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে, কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে এই সংবিধানে 3য় ভাগের দ্বারা অর্পিত অধিকারসমূহের যে কোনো একটি বলবৎ করিবার জন্য প্রজাতন্ত্রের বিষয়াবলী সহিত সম্পর্কিত কোনো দায়িত্ব পালনকারী ব্যক্তিসহ যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশাবলী বা আদেশাবলী দান করিতে পারিবেন। তো তুমি যখন 44 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মামলা করে দিচ্ছ, তখন হাইকোর্ট তোমার বউকে বলবে যে আপনি আপনার হাজব্যান্ডকে কী বা কেন এভাবে মৌলিক অধিকার লঙ্ঘন করলেন, হ্যাঁ এটা তো আপনি ঠিক কাজ করেন নাই, আপনি এটা মৌলিক অধিকার লঙ্ঘন হইবে না কেন, আপনি এটা করেন, জবাব দেন। ও যে জবাব দিতে পারবে না, ও জবাব না দিতে পারলে হাইকোর্ট তখন এটা ব্যবস্থা নেবে। বিষয়টা বুঝতে পারছো কিনা বলো? 44 হচ্ছে তুমি মামলা করতে পারবা, সেটার অধিকার। মৌলিক অধিকার লঙ্ঘন হলে তুমি মামলা করতে পারবা হাইকোর্টে, রিট করতে পারবা, সেটার অধিকার। 102 নম্বর হচ্ছে হাইকোর্ট বিভাগের ক্ষমতা, যে হাইকোর্ট এটা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? বুঝতে পারছো? ওকে। 1,117 প্রশাসনিক ট্রাইব্যুনাল। জিনিসটা হচ্ছে প্রশাসন বিষয়ক মামলা নিষ্পত্তি অনেক সময় সাধারণ আদালতে করাটা এটা ঝামেলাপূর্ণ, অনেক সময় সম্ভব হয় না। সেই জন্য আমরা বিশেষ ধরনের অস্থায়ী আদালত গঠন করি, যে আদালতটা প্রশাসনিক ট্রাইব্যুনাল নামে পরিচিত। হ্যাঁ,
এটা আমাদের বিচার ব্যবস্থার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। হ্যাঁ, তবে প্রশাসনিক ট্রাইব্যুনালের একটা সংখ্যা কত হবে, প্রকৃতি কেমন হবে, ট্রাইব্যুনাল সদস্য সংখ্যা কেমন থাকবে, নিয়োগ কেমন হবে, এগুলো সংসদ আইনের দ্বারা এটা নির্ধারণ করবে। এই প্রশাসনিক ট্রাইব্যুনাল করা যাবে, এটা 117 নম্বরে বলা হয়েছে। 117 নম্বরে বলা হয়েছে যে সংসদ আইনের মাধ্যমে এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারবে, যারা প্রশাসন সম্পর্কিত বিভিন্ন মামলার নিষ্পত্তি করবে। এটা সাধারণ আদালতে নিষ্পত্তি হবে না, এই বিশেষ ধরনের ট্রাইব্যুনাল লাগবে। তাহলে আমাদের সংবিধানে অধিকারটা দেওয়া হয়েছে 117 নম্বরে। বিচার বিভাগ শেষ। এখানে আমরা আরও কিছু জিনিস একটু জানি বিচার বিভাগ নিয়ে। অ্যামিকাস কিউরি মানে আদালতের বন্ধু। আদালতের বন্ধু মানে হচ্ছে অভিজ্ঞ আইনজীবী প্যানেল। আদালত যদি কোনো বিষয় যদি না বুঝে, আদালতে যদি কোনো আইনের বিষয়ে তোমার এডিশনাল ক্ল্যারিফিকেশন প্রয়োজন হয়, তো ওই ক্ল্যারিফিকেশনের জন্য আদালত চাইলে কোনো বিশেষজ্ঞকে আদালতে রাখতে পারবে। এই বিশেষজ্ঞগণ হলেন অ্যামিকাস কিউরি। কমেন্টে লেখো, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন কত অনুচ্ছেদ অনুসারে? ট্রাইব্যুনাল বুঝো না, এটা বিশেষ ধরনের আদালত। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নাম শোনো নাই? যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, ওটা কি প্রচলিত আদালতে বিচার হয়েছিল না আলাদা স্পেশাল আদালত? ওইটাই ওটা প্রশাসনিক ট্রাইব্যুনাল না, ওটা প্রশাসনিক ট্রাইব্যুনাল না। প্রশাসনিক ট্রাইব্যুনাল আর এক জিনিস, কিন্তু ওটা বিশেষ ধরনের ট্রাইব্যুনাল, তাই না? হ্যাঁ, ওই স্পেশাল ট্রাইব্যুনাল, ওগুলো তো আমাদের প্রচলিত আদালতে বিচার হয় না, সেটা স্পেশাল ট্রাইব্যুনাল করে বিচারটা করা হয়েছে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন 95 নম্বর অনুচ্ছেদ অনুসারে। তাইলে আমরা আজকে আইনসভা করে ফেললাম। 65 দিয়ে শুরু করছি, 93 দিয়ে শেষ করছি। অধ্যাদেশ না বুঝলে রেকর্ডিং আবার দেখে ফেলো। তাহলে 65 দিয়ে শুরু, 93 দিয়া শেষ। মৃণালিনীর বোঝে নাই? আচ্ছা, একটা বুঝে শোনো। এ হচ্ছে তুমি মৃণালিনী, তুমি হচ্ছে মৃণালিনী, এটা তোমার হাজব্যান্ড, ওর নাম মৃণাল, ওর নাম হচ্ছে মৃণাল। এখনও ঘরে নাই, ও বাসায় নাই। হ্যাঁ, তো সংসার কেন চলবে? তুমি ওর মানিব্যাগ থেকে 500 টাকা নিয়ে খরচ করে ফেলছো। তো ও যখন আবার ফিরে আসছে, তখন তুমি ওর হাতে পাস করে নিছো যে আমি হচ্ছে যে তোমার কিন্তু 500 টাকা নিয়েছিলাম, কোনো সমস্যা আছে কি না? ও বলছে না, সমস্যা নাই। ইহাকে অধ্যাদেশ বলে। পার্লামেন্ট যদি না থাকে, তখন এখানে আইন কেমনে পাস হবে? এখানে আইন তো নেই এখানের মধ্যে, তাহলে আইন কেমনে পাস হবে? নতুন আইন যদি পাস করাইতে হয়, তখন রাষ্ট্রপতি উনি বলবে যে হ্যাঁ এমনি দেশ চলবে। এখন রাষ্ট্রপতি যা বলবে, রাষ্ট্রপতি তখন উনি নিজের মতো করে উনি আদেশ জারি করতে পারবে। ওই আদেশ চললো অধ্যাদেশ। তবে রাষ্ট্রপতি বললে হবে না, এটা আবার পরে পাস করাইতে হবে। আবার পরে যখন সংসদে অধিবেশন বসবে, এটা আবার পাস করে নিতে হবে। বুঝতে পারছো? তোমার হাজব্যান্ড যখন ঘরে আসবে, তখন বলবা যে তুমি তখন বললা যে মাই ডার্লিং, আমি তোমার মানিব্যাগ থেকে 500 টাকা নিয়ে খরচ করে ফেলছি, তোমার কোনো সমস্যা আছে কিনা? বলে না, সমস্যা নাই, পাস করে নিতে হবে, নাহলে তোমার সমস্যা হবে পরে। ওকে, বুঝে গেছো? আচ্ছা, না বিল হিসেবে উঠবে না, তখন তো পার্লামেন্ট নাই। বিল হিসেবে কীভাবে উঠবে? তখন তো পার্লামেন্ট নাই। পার্লামেন্ট না থাকার কারণে তো আমরা হচ্ছে যে অধ্যাদেশ জারি করতে হচ্ছে। সংসদ ভেঙে যাওয়া অবস্থা, সংসদ নাই, অধিবেশন নাই, এগুলো জরুরি প্রয়োজনে। ধরো কোনো যুদ্ধ চলতেছে, বা এখানে এখন পার্লামেন্ট নাই। হ্যাঁ, এই জিনিসটা কখন হয়েছিল বলো তো? তোমরা কি তোমাদের কি সর্বশেষ তোমরা কখন স্মরণ করতে পারো এই ধরনের ঘটনাগুলো, অধ্যাদেশগুলো কখন স্মরণ করতে পারবা তুমি? 2007 সালে তোমরা তো ছোটো ছিলে একটু মনে হয়। তো তখন কি পার্লামেন্ট ছিল? তো পার্লামেন্ট ছিল না তখন। তখন তো কোনো প্রধানমন্ত্রী মন্ত্রী কিছু নাই, পার্লামেন্ট নাই তখন। তো রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ছিল, তারপরে তোমার হচ্ছে যে প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন, তারপরে তোমার হচ্ছে যে মনিউদ্দিন হলো তোমার সেনাপ্রধান। হ্যাঁ, রাষ্ট্রপতি তখন তোমার যেগুলো বলবে ওগুলা জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবে, সে অনুযায়ী দেশ চলবে। তবে পার্লামেন্ট বসলে ওগুলো পাস করে নিতে হবে। জরুরি অবস্থা ডিক্লেয়ার করে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে জরুরি অবস্থা। 48(3) আর 95 এক সেম না। আরে 48(3) 95, আমি জানতাম এটা নিয়ে ঝামেলা হবে। জিনিসটা ঠান্ডা মাথায় জিনিসটা বুঝো। হ্যাঁ, তুমি বলছো যে 48(3) আর 95 নম্বরের 1 তোমার কী নাম? তোমার নাম হচ্ছে আবদুল্লাহ। তোমার নাম হচ্ছে আবদুল্লাহ। তোমার বোন নাম হচ্ছে তোমার হচ্ছে যে সকিনা। তোমার গার্লফ্রেন্ড নাম হচ্ছে জরিনা। এখন তুমি 95 এখন হচ্ছে অনুযায়ী জরিনাকে তোমার স্ত্রীর মর্যাদা দিচ্ছ, স্ত্রী হিসাবে নিয়োগ করছো। জরিনাকে তুমি স্ত্রী হিসাবে নিয়োগ করছো, নিয়োগ দিয়েছো তুমি। তোমার দ্বিতীয় স্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছো কাকে? তোমার গার্লফ্রেন্ড জরিনাকে। উহা করিবার জন্য সকিনার অনুমতি প্রয়োজন নাই, সকিনার পারমিশনের প্রয়োজন নাই। সো নো পারমিশন ফ্রম সকিনা। এটা 48(3) বলা আছে, বুঝছো কিনা বলো? তুমি জরিনাকে তোমার দ্বিতীয় স্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছো 95 এখন হচ্ছে অনুযায়ী। আর ওই নিয়োগ দেওয়ার জন্য সকিনাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই 48(3). তাহলে কারোর সাথে পরামর্শ করা লাগবে না,
প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতীত শব্দটা উল্লেখ থাকলে এখন আছে পরীক্ষার সময় তুমি যদি প্যাস লাগাই ফেলো যে ভাই আমি প্রায় প্যাস লাগে, একটা ওয়ার্ডের দিকে মনোযোগ দাও। দাঁড়া, ওয়ার্ডটা হচ্ছে আমি একটু দেখে না, ও খুব ভ্যালিড একটা প্রশ্ন করছে, এটা অনেকের মধ্যে কনফিউশন লাগে, অনেকে বুঝতে পারে না যে 48 নাকি 95 একটা শব্দের দিকে তুমি একটু নজর দাও, দিলে হয়ে যাবে। এই যে ব্যতীত, এই ব্যতীত ওয়ার্ডটার দিকে একটু নজর দাও। এই দুটো নিয়োগের ক্ষেত্র ব্যতীত অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। এই প্রধানমন্ত্রীর ব্যতীত দুটো ওয়ার্ডের দিকে নজর দাও। প্রধানমন্ত্রী জিজ্ঞানো লাগবে, হ্যাঁ, সকল ক্ষেত্রে জিজ্ঞানো লাগবে, কিন্তু দুটা ক্ষেত্রে জিজ্ঞানো লাগবে না। একটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, একটা হলো প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। এখানে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা লাগবে না। এই 48-3 এবার ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ, তুমি সুন্দর প্রশ্ন করছো। 12 এবং 41, 12 নাম্বার হচ্ছে রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দিবে না, সাম্প্রদায়িকতার বিলোপ করবে। এটা হচ্ছে 12 নাম্বার। রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দিবে না, সকল প্রকার সাম্প্রদায়িকতা বিলোপ করবে। এটা 12, রাষ্ট্রীয় পর্যায়ের ঘটনা এটা। আর 41 নাম্বার হচ্ছে তুমি তোমার ধর্মকর্ম পালন করতে পারবা, তোমার নামাজ রোজা সব করতে পারবা, মসজিদ মন্দির গির্জা প্যাগোডা স্থাপন করতে পারবা, তোমার মতো করে ধর্ম প্রচার করতে পারবা, এই জন্য কে বাধা দিতে পারবে না। এটা 41। ক্লিয়ারলি বুঝছো কিনা বলো? তুমি তোমার মতো মসজিদ মন্দির গির্জা প্যাগোডা স্থাপন করতে পারবা, তুমি মানুষকে ধর্ম প্রচার করতে পারবা যে আমার ধর্মে আসেন, হ্যাঁ, এলে বুঝাতে পারবা। এগুলো 41। রাষ্ট্র কোনো ধর্মকে কোনো এডিশনাল কোনো রাজনৈতিক মর্যাদা দিবে না, সাম্প্রদায়িকতা বিলোপ করবে রাষ্ট্র। এটা 12 নাম্বার। সপ্তম ভাগে যাই, আমরা এখন ইলেকশন করব, তবে এটা তোমরা বেশি পেন খাবা না, এখানে মাত্র অল্প একটু পড়বো, হ্যাঁ। তাহলে 118 দিয়ে শুরু আর 26 দিয়ে শেষ, তবে এখানে অনুচ্ছেদ আমরা মাত্র 2টো অনুচ্ছেদ এখানে মনে রাখবো। তাহলে 118 নাম্বার, প্রথমে তুমি কী করবা, আগে একটা ইলেকশন কমিশন বানাবা, নাহলে ইলেকশন করবে এটাকে। দেখছো, এইভাবে তুমি যদি চ্যাপ্টারের সাথে সাথে যদি তুমি অনুচ্ছেদের নাম্বারগুলো যদি মনে রাখো, শুরু কত দিয়া, তুমি গেস করতে পারবা। তুমি গেস করতে পারবা যে এটা তোমার হচ্ছে যে কত নাম্বার, অনুমান করে করে বলতে পারবা। কারণ পরীক্ষার হলে তুমি অনেক কিছু মাথায় নিয়ে পরীক্ষা দিতে যাবা, অনেক কিছু মাথায় নিয়ে তুমি যখন পরীক্ষা দিতে যখন যাবা, তোমাকে অনুমান ক্ষমতা তোমাকে বাড়াইতে হবে, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে আমাদের সপ্তম ভাগ নির্বাচন, এটা শুরু হয়েছে 118 দিয়ে। তাহলে প্রথম আমরা কী বানাবো, একটা ইলেকশন কমিশন বানাবো। তাহলে বানালাম একটা ইলেকশন কমিশনের মধ্যে একজন থাকবে প্রধান নির্বাচন কমিশনার, আর অনধিক শব্দের অর্থ হলো ম্যাক্সিমাম। তার মানে একজন নির্বাচন কমিশনার আর ম্যাক্সিমাম 4 জন নির্বাচন কমিশনার থাকবে। একজন প্রধান নির্বাচন কমিশনার, একজন থাকবে প্রধান, আর ম্যাক্সিমাম আরও 4 জন। তাহলে মোট নির্বাচন কমিশনার কতজন? ম্যাক্সিমাম 5 না মিনিমাম 5? ম্যাক্সিমাম 5। তার মানে 4 জন দিয়েও হইতে পারে, 3 জন দিয়েও হইতে পারে, কিন্তু কোনোভাবে 6 জন হবে না, ম্যাক্সিমাম 5 জন। তো নির্বাচন কমিশনারের মেয়াদ হচ্ছে সে কার্যভার যখন গ্রহণ করবে সেখান থেকে 5 বছর। তো 118 নম্বর অনুচ্ছেদে আমরা নির্বাচন কমিশন আমরা হচ্ছে যে বানাই ফেললাম। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, ওনার নাম হচ্ছে কাজী হাবিবুল আউয়াল। আর এখানের মধ্যে আমরা 123 নম্বরে শুধু নির্বাচন অনুষ্ঠানের সময়টা পড়ব, হ্যাঁ। 2টা মতো অনুচ্ছেদ আমাদের এই ইলেকশন থেকে। আসো প্রথম আসে রাষ্ট্রপতি নির্বাচন আমরা কেমনে করব, হ্যাঁ। রাষ্ট্রপতি পোস্টের ওনার যদি মেয়াদ শেষ হয়ে যায়, 5 বছর শেষ হইল, অথবা ওনার পদটা শূন্য হলো, উনি মারা যেতে পারে, যে কোনো কিছু হতে পারে, পদ শূন্য হয়ে গেল, হ্যাঁ। তাহলে যেদিন থেকে মেয়াদটা সমাপ্ত হবে, পূর্ববর্তী 90 থেকে 60 দিনের মধ্যে ওই পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এটাও অনেকে বলছো বুঝো নাই, আচ্ছা আমরা ধরলাম যে তার হচ্ছে যে মেয়াদ সমাপ্তির তারিখ মানে কি, ধরলাম আগামী 2028 সালের তোমার জুন মাসে ধরে নিলাম রাষ্ট্রপতির আমাদের মেয়াদ শেষ হবে, হ্যাঁ, জুন মাসে। তাইলে জুন মাস থেকে তুমি 3 মাস পিছনে আসো, 90 দিন পিছনে আসো। আচ্ছা, জুনের একটা তারিখ দিই আমরা তারিখ দিয়ে তোমার হচ্ছে 30 জুন, আমরা যে 30 জুন তারিখ দিয়ে 30 জুন 2028 ধরলাম একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষ হবে। তাহলে এর আগে তুমি 90 দিন পিছাও, এটা হচ্ছে 30 জুন, এটা হচ্ছে আমাদের 30 মে, এটা হচ্ছে 30 এপ্রিল, এটা হচ্ছে আমাদের 30 মার্চ। তাহলে দেখো, তাহলে এই 30 দিন 90 দিন, তাহলে এই এলো 90 দিনের বেরিয়ে, এলো 90 দিন, হ্যাঁ। এই হলো 60 দিনের বেরিয়ে, 60 দিন কই আমাদের এলো 60 দিন, বুঝতে পারছো? তাহলে এই পিরিয়ডের মধ্যে তুমি কিন্তু তোমার ইলেকশনটা করে ফেলতে হবে, জিনিসটা বুঝতে পারছো কি না? 90 থেকে 60 এটার মাঝখানে ইলেকশন করতে হবে তোমার,
এটা রাষ্ট্রপতির জন্য, নট সংসদ, রাষ্ট্রপতির জন্য। তবে ওনার যদি এটা হচ্ছে মেয়াদ, এটা হলো মেয়াদের জন্য, যদি ওনার মেয়াদ সমাপ্তির তারিখের পূর্বে। আর যদি মারা যায়, উনি যদি মারা যায় বা পদত্যাগ করে, তাহলে ওনার পোস্ট যদি শূন্য হয়, মারা যাওয়ার কারণে যদি পোস্ট শূন্য হয়, তাহলে নেক্সট 90 দিনের মধ্যে। এর প্রথম এখানে মারা যাওয়াটা প্রথম হবে না, সরি আমি মারা যাওয়াটা প্রথম বলে ফেলছি, মারা যাওয়াটা না। এটা হচ্ছে যে ওনার মেয়াদ অবসানের জন্য, যে 5 বছর পূর্ণ করার জন্য যে তারিখটা, ওই তারিখের 90 থেকে 60 দিনের মধ্যে ইলেকশন করতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো? তবে যদি মারা যায় বা পদত্যাগ করে, তাহলে এর পরের 90 দিনের মধ্যে করে ফেলতে হবে। ক্লিয়ার? ওকে, এটা রাষ্ট্রপতির জন্য। এমএস ইসলাম, তুমি আমাকে বলো যে তুমি কী বোঝো না, সেটা আমাকে বলো। এখানে 30 জুন, এখানের মধ্যে রাষ্ট্রপতির মেয়াদটা শেষ হবে। তো 30 জুনের আগে 90 দিন হিসেব করো। 90 দিন কত? 30 মার্চ থেকে শুরু হবে 90 দিন কাউন্ট। আর 60 দিন কাউন্ট কখন থেকে শুরু হবে? 30 এপ্রিল থেকে 60 দিন কাউন্ট শুরু হবে। এটার ভিতরে ইলেকশনটা তোমাকে করতে হবে। এটার ভিতরে তুমি নতুন রাষ্ট্রপতি বানাতে হবে, এটা এই পিরিয়ডের ভিতরে। ওকে, এখন আর সংসদে কী বলছো দেখো। সংসদ তোমার হচ্ছে যে ম্যাচ শেষ হও 90 দিন আগে। আচ্ছা, আমাদের বর্তমান যে এখন যে সংসদ এটা চলতেছিল, যে এখন এই যে দ্বাদশ সংসদ নির্বাচন হলো, তো একাদশ সংসদের মেয়াদ কদিন পর্যন্ত ছিল? জানুয়ারির কয় তারিখ পর্যন্ত ছিল? একাদশ সংসদের মেয়াদ 9 তারিখ পর্যন্ত ছিল। ওকে, জানুয়ারির না 27 তারিখ পর্যন্ত ছিল, জানুয়ারি 27 পর্যন্ত ছিল। তো 27 জানুয়ারির আগে 30 দিন, তুমি 90 দিন হিসেব করো। তাহলে 30 দিন হলে 27 ডিসেম্বর, 60 দিন হলে তোমার 27 নভেম্বর, 27 অক্টোবর। তার মানে 27 অক্টোবরের পরে যে কোনো সময় ইলেকশন করা যাইতো। তো ওরা এখন 7 তারিখ ঠিক করছে আর কি। কিন্তু সংসদের মেয়াদ কিন্তু এখনও আছে, কিন্তু মানে ছিল আর কি। চাইলে তারা 20 জানুয়ারি করতে পারতো, চাইলে 20 জানুয়ারিতে করতে পারতো। বুঝতে পারছো? তাহলে ম্যাচ শেষ হওয়ার তাদের শেষ 90 দিন, যে কোনো একদিন সে ইলেকশন করবে, এটা তার খুশি। কখন করবে? চাইলে 20 তারিখেও করতে পারতো, 21 তারিখেও করতে পারতো, চাইলে 26 জানুয়ারিও করতে পারতো। হ্যাঁ, আর যদি কোনো কারণে সংসদ ভেঙে যায়, তাহলে নেক্সট 90 দিনের মধ্যে করে ফেলতে হবে। তো রাষ্ট্রপতি নির্বাচনটা বুঝলাম, এবং হচ্ছে আমরা সংসদ নির্বাচনটা বুঝলাম। এখন উত্তর দাও, কত অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়? কাউন্টে লিখো। 118। আমরা চলে আসবো এখন 8ম অধ্যায়। তাহলে আমরা ইলেকশন করলাম, আমরা একটু আগে বিচার বিভাগও প্রতিষ্ঠা করছি, তারও একটু আগে আমরা পার্লামেন্টও একটা বানাইছি। হ্যাঁ, তাইলে হচ্ছে যে আমরা পার্লামেন্ট বানাইলাম, বিচার বিভাগ বানাইলাম, ইলেকশনও করলাম। এখন টাকার উপরে হিসাব নিকাশ আসবো, আসো। তাহলে আমরা 8ম অধ্যায়, তবে এখানে মাত্র একটা অনুচ্ছেদ মাথায় রাখলে হবে, সেটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের চ্যাপ্টার 127। প্রথমে আমরা মহা হিসাব নিরীক্ষককে নিয়োগদান করে ফেললাম রাষ্ট্রপতির মাধ্যমে। হ্যাঁ, অডিট ক্যাডার আসছে, রাইট, অডিট ক্যাডার চলে আসছে এখন। তাহলে মহা হিসাব নিরীক্ষককে রাষ্ট্রপতি নিয়োগদান করিবেন 127, আর পড়া লাগবে না। মহা হিসাব নিরীক্ষক ইংরেজি হলো কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। হ্যাঁ, এটা কন্ট্রোলার না, এটা কম্প, COMP, কম্প। আমি প্রথম যখন এই বানানটা দেখছিলাম বিসিএসের বই, আমি ভাবছিলাম এটা ওরা আমার বানান ভুল লিখছে, আমি ভাবছিলাম এটা কন্ট্রোলার হবে। হ্যাঁ, প্রথম পড়ছিলাম এটা কন্ট্রোলার, আমি বলি এরা মানে ভুল লিখছে এটা। তাহলে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, বাংলা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক। আমরা এখন চলো দেশে আমরা তোমার চাকরি বাকরি তো করতে হবে, কি বলো? দেশ চালানোর জন্য লোক লাগবে না, আমরা এখন পিএসসির মাধ্যমে আমরা এখন লোকবল নিয়োগ দিব। বাংলাদেশের কর্মবিভাগ 9ম চ্যাপ্টারে চলে আসছে। হ্যাঁ, তো প্রথমে আমরা আগে একটা তোমার হচ্ছে যে কী মানলাম, আমরা কিছু নিয়োগ কর্মের শর্ত বলি। তুমি সরকারি চাকরিতে যে তুমি যে লোকবল নিয়োগ দিবা, তো তোমার নিয়মকানুন ছাড়া কেমন নিয়োগ দিবা? তো চলো আগে আমরা হচ্ছে যে নিয়োগ কর্মের আমরা শর্তাবলী হচ্ছে যে বানাই। সবগুলোতে আসবো, ভাই সবগুলোতে আমরা আসবো। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবে কে, প্রত্যেকটা জিনিসে আমরা আসবো। হ্যাঁ, এগুলো আমরা আসবো, নির্বাহী বিভাগের মধ্যে আমরা আসবো ইনশাআল্লাহ, সেগুলো সবই জানবা। তো প্রথমে আমরা হচ্ছে যে 133 নম্বর অনুচ্ছেদে নিয়োগ কর্মের শর্তাবলী নিয়ে কথা বলবো। সংসদ আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে এখানে আমরা দুটো কোশ্চেন পাইছি। একটা হচ্ছে এই যে তুমি বিশেষ ক্যাডার, তুমি যে চাকরি জয়েন করবা, হ্যাঁ, তোমার কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারবে কে পারবে? আইনের মাধ্যমে করবে, কে করবে? আইন প্রণয়ন করে সংসদ, তাহলে সংসদ পারবে। তাহলে একটা জিনিস শিখলাম এখান থেকে, সংসদ। আরেকটা প্রশ্ন আসতে পারে যে প্রজাতন্ত্রের নিয়োগ ও কর্মের শর্তাবলী কত নম্বরে বলা হয়েছে? 133 নম্বরে। আরেকটা প্রশ্ন আসতে পারে এরকম যে 133 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? এইভাবে ভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তো আমাদের সরকারি চাকরির নিয়োগ বিধিমালা এটা জারি করা হয়েছে 1981 সালে। হ্যাঁ, অনুযায়ী এখন আমাদের সরকারি চাকরির নিয়োগের যে শর্তগুলো, ওটা 181 সালের নিয়মকানুন ফলো করা হয়।
তাই 33 নম্বর আমরা যে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য এখানে নিয়ম কর্মশর্তাবলী এগুলো আমরা হচ্ছে যে বানাই ফেললাম। 37 নম্বরে যায় আমরা একটা তোমার কমিশন প্রতিষ্ঠা করলাম। তাহলে বলছে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে। তো ওইখানে সভাপতি থাকবে একজন এবং আরও কিছু সদস্য থাকবে। এই যে পিএসসি, আমরা একটা পিএসসি বানিয়ে ফেলছি, হ্যাঁ, আমরা একটা কমিশন বানাইছি 37 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পিএসসি বানানো হয়েছে, কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তুমি একটা পিএসসি বানাই ফেললা, একটা পাবলিক সার্ভিস কমিশন তুমি বানাই ফেললা, হ্যাঁ, কর্ম কমিশন বানাইছো একটা, ওকে। এগুলাই এখান থেকে দুইটা, 33 আর হচ্ছে 37। এখন তুমি নাইস টু নো যে আরও জানতে চাও তুমি জানো, কোনো সমস্যা না, জানার কোনো মানে কি শেষ নাই। এবং তুমি যত জানবা তত ভালো, যত জানবা তত ভালো। তুমি এখানে আরও আছে এই অনুচ্ছেদের মধ্যে, তুমি যদি মনে করো আমি সবগুলো মুখস্থ করি আরও ভালো। তুমি যদি বলো আমি ভাই সবগুলো মুখস্থ করে ফেলতে চাই, আমার জ্ঞান বিভাগ অনেক বেশি, আমি মুখস্থ করে ফেলতে চাই, তুমি মুখস্থ করে ফেলো, বাকিগুলো করে ফেলো, উপকার আসবে। বাট আমার মনে হচ্ছে পরীক্ষার জন্য এগুলো লাগবে, এই জন্য আমরা এগুলো নিয়ে বেশি আলোচনা করছি। তো এখন আসলে জরুরি বিধানাবলী আমরা করি। আচ্ছা, এখানে ক লেখা আছে, তার মানে এটা 72 সালে ছিল নাকি এটা একটু পরে অ্যাড করা হয়েছে? 72-এর পর অ্যাড করা হয়েছে। এখানে একটা নবম ক লেখা আছে, এটা 72 সংবিধানে ছিল না পরে অ্যাড করা হয়েছে? এটা পরে অ্যাড করা হয়েছে সংশোধনের মাধ্যমে, জরুরি বিধানাবলী এটা পরে অ্যাড করা হয়েছে, রাইট। এবং এটা বঙ্গবন্ধুর আমলে অ্যাড করা হয়েছিল। তাহলে 141-এর ক কী বলছে? বলছে রাষ্ট্রপতি যদি মনে করেন, দেখো একটু আগে একজন প্রশ্ন করছিল ভাই জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে কে, আমি ওকে ধৈর্য ধরতে বলছিলাম, এই যে আসে গেছে জরুরি অবস্থা। রাষ্ট্রপতি যদি মনে করেন যে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে বাংলাদেশ বিপদের সম্মুখীন, তখন উনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। তবে এখানে কিন্তু আছে, কয়দিনের জন্য পারবে? 120 দিনের জন্য। নইলে আবার ওই মনিউদ্দিন ফখরুদ্দিনের মতো আবার 2 বছর থাকবে জরুরি অবস্থা, ওইসব ঘটনা চলবে না। 120 দিনের জন্য, এর বেশি পারবে না কিন্তু। তবে শর্ত থাকে যে এই ধরনের ঘোষণার জন্য উনি প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষর লাগবে, হ্যাঁ, প্রধানমন্ত্রী কী লাগবে? প্রতিস্বাক্ষর লাগবে। অন্যদিকে 120 দিনের জন্য কেন? কারণ একবার ঘটনা ঘটে গেছে না, 7 সালে একবার ঘটনা ঘটে গেছে না, এরকম ঘটনা যাতে না ঘটে, সংবিধানে কোনো ফাঁক ফকর কিছু রাখা হয় নাই, সো ওই ধরনের ঘটনা যাতে কোনোদিন না ঘটে। তাহলে রাষ্ট্রপতি ইচ্ছে হলে এরকম করতে পারবে না। প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষর লাগবে, কিন্তু খুব কেয়ারফুল, এখানে আমি লাল করে দিয়েছি, প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষর প্রয়োজন হবে। তো 141-এর খতে জরুরি অবস্থা চলতেছে দেশে, তুমি বলেছো আমরা চলাফেরার স্বাধীনতা চাই। আমি হচ্ছে যে 38 নম্বর কী বলো তো, কী স্বাধীনতার 38 বলছিলাম, তুমি মনে রাখবা চশমা সংবাক। আমাদের ছন্দের মধ্যে বিচারের রক্ষণ কত নম্বর ছিল? এই বিচারের রক্ষণ কত নম্বর ছিল? কালকে ক্লাস যারা করছো, ভেরি গুড, 35 ছিল বিচারের রক্ষণ, 35 ছিল বিচারের রক্ষণ। ওখানে আমাদের ছন্দটা শেষ হয়েছিল। তারপর আমরা বলছিলাম চশমা সংবাক, চ ছিল চলাফেরা 36, সমাবেশ ছিল 37, সং ছিল 38, আর 39 ছিল বাক স্বাধীনতা, সংবাদের স্বাধীনতা। তাহলে বলে ফেলো 38 নম্বর কত? এইভাবে তুমি কল্পনা করে করে বাইর করবা, নট মুখস্থ, কল্পনা করবা যে কী হইতে পারে। তাহলে এটা হলো সংগঠনের স্বাধীনতা। এগুলো তুমি জরুরি অবস্থার সময় এগুলো পাবা না তুমি। এই 36, 37, 38, 39, 40, 42 এগুলো স্থগিত। আমরা দশম ভাগে আসবো, সংবিধান সংশোধনী 142। তো এখন আসো, এটা অনুচ্ছেদ মুখস্থ করতে হবে না, তুমি শুধু জানো যে এখানের মধ্যে সংবিধান সংশোধন করার জন্য তোমার এখানে কী করা লাগবে। সংশোধন করার জন্য এখানে মিনিমাম 3 ভাগে 2 ভাগ ভোট লাগবে, আর এই রুল করা আছে 142-এ। এই দুটো জিনিস মুখস্থ করো। তাহলে 142-এর মধ্যে এটা সংবিধান সংশোধনী বিল, 142 সংবিধান সংশোধনী বিল না, সরি, সংবিধান সংশোধনী অনুচ্ছেদ। আর সংশোধন করার জন্য 3 ভাগে 2 ভাগ ভোট লাগবে, ঘটনা শেষ। এতটুকু মনে রাখো। শুনো, অন্য বিলগুলো কিন্তু রাষ্ট্রপতিকে 15 দিন টাইম দেওয়া হবে, কিন্তু সংবিধান সংশোধনী বিলের জন্য ওনাকে 15 দিন টাইম দেওয়া হবে না। কদিন টাইম দেওয়া হবে ওনাকে? অন্য বিলগুলোর জন্য আমরা তাকে 15 দিন টাইম দিব, যে রাষ্ট্রপতি ভাই আপনি হচ্ছেন যে চিন্তাভাবনা করে দেখেন ভাই, আপনি চিন্তাভাবনা করেন, কিন্তু আপনি বলেন কোথাও ভুল আছে কি না, ভুল থাকলে আমরা সংশোধন করব। কিন্তু আপনি কিছু বলতেছেন না ভাই, কেন বলতেছেন না আপনি ভাই? আপনার মনে কী আছে? কিছু একটা বলেন ভাই। উনি কিছু যদি না বলে 15 দিন পরে, তাহলে এটা হ্যাঁ বলছে বলে গণ্য হবে। কিন্তু সংবিধান সংশোধনের জন্য 7 দিন সময় দেওয়া হবে ওনাকে। ভাই তাড়াতাড়ি আপনার এটা সম্মতি দিয়ে ফেলেন 7 দিনের মধ্যে। যদি না দিতে পারেন তাহলে আপনার সম্মতি দিচ্ছেন বলে গণ্য হবে। এখানে ওনার কাছ থেকে কোনো আমরা সংশোধনী চাই না, এখানে ওনার কাছ থেকে সংশোধনী চাই না, ঘটনা ফাইনাল। ভাই আপনি 7 দিনের মধ্যে হ্যাঁ বলেন, নাহলে নাই, নাহলে আপনি হ্যাঁ বলছেন বলে গণ্য হবে। ও ব্র্যাকেটে কখনো দেখি না, কখন মানে হচ্ছে এগুলো সবগুলো তোমার হচ্ছে যে তোমার এগুলো পরবর্তীতে শেয়ার হয়েছে। 11 হলো মিসেলেনিয়াস, বিবিধ কি জিজ্ঞেস করার কী দরকার? আবুল হাসনাত
জিজ্ঞেস করার কী দরকার, বিএসসি তো এখনও করো নাই, জিজ্ঞেস করার কী দরকার, বুঝবা পরে, জিজ্ঞেস করার কী দরকার। আমরা আসবো একাদশ বিভাগে। এখানের মধ্যে আমরা সিলেক্টিভ একদম কয়েকটা পড়বো, এখানে সবই পড়া লাগবে না। চলো কী পড়বো, 143 নাম্বার আমাদের হচ্ছে যে তোমার এখানে আমাদের কে আছে এখানের মধ্যে, আবুল হাসনাত। হাসনাতদের বাড়ির সামনে স্বর্ণের খনি পাওয়া গেছে, ওটা মালিক কে বলো? হাসনাতদের বাড়ির সামনে ওদের উঠানের মধ্যে, উঠান করার পরে, উঠান আমরা করছি 2 কিলোমিটার গভীরে যাওয়ার পরে স্বর্ণের খনি পাওয়া গেছে, মালিক কে? এটা ওটা মালিক কেউ না। 143 নাম্বার, এটা মালিক কেউ না। বাংলাদেশের যে কোনো ভূমির অন্তস্থ খনিজ অন্যান্য মূল্য সম্পূর্ণ সামগ্রী, এটা মালিক হলো প্রজাতন্ত্র, এটা মালিক কেউ, তুমি হইতে পারবে না এটা। এমনকি আমাদের বঙ্গোপসাগরের মধ্যে যে এটার ভিতরে যে কোনো কিছু যদি পাওয়া যায়, এগুলোর মালিক তুমি হইতে পারবে না, এগুলো মালিক প্রজাতন্ত্র। মালিকবিহীন কোনো কিছু যদি পাওয়া যায়, হ্যাঁ, এগুলো মালিক হলো তোমার প্রজাতন্ত্র। 143 নম্বর চুক্তি ও দলিল। তো সকল চুক্তি ও দলিল রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বলে প্রকাশ হবে। অনুচ্ছেদ মুখস্থ করতে হবে না, তুমি শুধু মনে রাখো প্রশ্ন আসবে এরকম যে প্রজাতন্ত্রের চুক্তি ও দলিল তোমার হচ্ছে কে কর্তৃক প্রণীত বলে প্রকাশ হবে? রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত হয়েছে বলে প্রকাশ হবে। 145 নম্বর হচ্ছে আন্তর্জাতিক চুক্তি, তা অনুচ্ছেদের আমার মুখস্থ করতে হবে না। প্রশ্ন হলো এরকম, বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি কার নিকট পেশ করা হবে? উত্তর রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে। বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতি কাছে পেশ করার পর উনি কোথায় পেশ করবে? উনি সংসদে পেশ করবে। আবার জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোনো চুক্তি সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে। তার মানে কিছু জিনিস পাবলিক তোমার হচ্ছে জানবে না, এগুলো সংসদের গোপন বৈঠকে তোমার হচ্ছে যে পেশ করা হবে, যেটা জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট। মাথা ঘুরতেছে মানে কি, এটা মাথা ঘুরার কি আছে ভাই? এটা বিদেশের লগে চুক্তি করলে এটা রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে, রাষ্ট্রপতির পর সংসদের মধ্যে পেশ করার ব্যবস্থা করবে। সহজ বিষয় তো এটা, মাথা ঘুরার কি আছে? হাসনাতের বাড়ির মধ্যে কোনো সম্পদ পাওয়া গেলে হাসনাত মালিক হতে পারবে না, মালিক হলো প্রজাতন্ত্র, মালিক প্রজাতন্ত্র। তারপরে প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি, মালিক প্রজাতন্ত্র। বঙ্গোপসাগরের গভীরে তোমার কোনো কিছু পাওয়া গেলে মালিক কেউ না, মালিক প্রজাতন্ত্র। তাহলে এটা তো সহজ বিষয়, এগুলো তো মুখস্থ করার কি আছে, এমনিতে বোঝা যাচ্ছে। নাম্বার মুখস্থ করতে হবে না, এগুলো বিষয়বস্তু মুখস্থ করো, বিষয়বস্তু। এত কঠিন তোমার হচ্ছে যে সংবিধান কেন প্রণয়ন করা হইলো, ওই জন্য তুমি বাংলাদেশের নামে মামলা করে দাও। এত কঠিন সংবিধান প্রণয়ন করার জন্য আমি মুখস্থ করতে পারতেছি না। আপনারা যুক্তরাষ্ট্রের মতো অল্প অনুচ্ছেদ দিলে তো হইতো, কেন করলো? মামলা করে দাও সংক্ষিপ্ত হইয়া। এই মামলাটা করতে পারবা তুমি 146 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তুমি কইলে যে আপনারা এত বড় সংবিধানটা কেন বানিয়েছেন, রাষ্ট্রপতি এই অনুচ্ছেদ রাখছেন, প্রথমত অনুচ্ছেদ, এত অনুচ্ছেদ, এগুলো আমি মুখস্থ করতে পারতেছি না। 7টা অনুচ্ছেদ রাখতেন, ভালো হইতো। মামলা করে দাও একটা, হ্যাঁ একটা মামলা করে দাও তুমি, কেন এত বড় একটা বানানো হয়েছে। 146 নম্বর বাংলাদেশের নামে মামলা। তাহলে মাজহার হোসেন যে মামলাটা করলো, উনি মামলা করার রাইটস কোথায় পেয়েছে? 146 নম্বর ওনাকে রাইটস দেওয়া হয়েছে। তুমি চাইলে বাংলাদেশ রাষ্ট্রের উপর তুমি যদি কোনো কারণে সংক্ষুব্ধ হও, তুমি সরকারের বিরুদ্ধে মামলা করে দিতে পারবা। হ্যাঁ, যে কোনো কারণে তুমি যদি সংক্ষুব্ধ হও কোনো কারণে, তুমি বাংলাদেশের বিরুদ্ধে মামলা করে দিতে পারবা উল্টা। সর্বশেষ, সংবিধানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলে উল্লেখ করা হবে। বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাবে। তো এখন আসো আমরা তাহলে মোটামুটি অনুচ্ছেদগুলো পড়া শেষ, ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলো সেগুলো আমরা পড়ার চেষ্টা করলাম। আর তুমি একটা ক্লাস করে সংবিধানে তুমি যদি মনে করো যে তুমি সবগুলো মুখস্থ থাকবে, এটা না। তুমি আমার ক্লাসটা যে করলা, আচ্ছা তোমার কি 25% কি মনে থাকবে না? তুমি যদি আবার নতুন করে পড়লা না, জাস্ট আমার ক্লাসটা করার কারণে 25% তোমার থাকবে না মনে? থাকবে। এরপরে তুমি পিডিএফটা তুমি একবার রিভিশন দাও, তা আরও 25% তোমার মনে থাকবে। এই প্রশ্ন ব্যাংকটা তুমি সলভ করো, আরও 25% তোমার মনে থাকবে। হ্যাঁ, 100% তুমি পারবা না, এটা তুমি তো জিন না ভাই, 100% তুমি পারবা না, 100% মনে থাকবে না। 100% মনে রাখতে হলে তোমাকে একদম উচ্চ মার্গীয় লেভেলে চলে যেতে হবে, একদম আলট্রা প্রো ম্যাক্স হয়ে যেতে হবে, তাহলে পারবা তুমি। আচ্ছা, আমি একটু আজকে যা যা পড়লাম তফসিলে যাওয়ার আগে একটু রিভিউ করে আসি। আমরা আজকের ক্লাসটা শুরু করছিলাম আমরা পার্লামেন্ট প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। তো আমরা পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ, এবং এখানে আমাদের 300 জন সদস্য থাকবে সরাসরি ভোটে, প্রত্যক্ষ ভোটে, আর 50 জন হচ্ছে নারী আসন, এগুলো সংরক্ষিত থাকবে 2040 সাল পর্যন্ত। 66 নম্বরে যাইয়া আমরা সংসদে নির্বাচিত হওয়ার 2টা যোগ্যতা এবং 7টা অযোগ্যতা নিয়ে কথা বলছি। এরপরে বলছি নৌকা থেকে ইলেকশন করে তুমি যদি নৌকার বিরুদ্ধে ভোট দাও তাহলে তুমি সান্ডা মান্ডে ক্লোজ হয়ে যাবা, হ্যাঁ তুমি শেষ। 75 নম্বর আমরা বলছি যে সংসদের এখানের মধ্যে, তবে এটা অনুচ্ছেদ মুখস্থ করতে হবে না, তুমি বিষয়বস্তুটা মুখস্থ করো। বিষয়বস্তু মানে হচ্ছে কোরাম পূর্ণ হতে কতজন লাগবে? উত্তর 60 জন। কাস্টিং ভোট কে প্রদান করে? উত্তর স্পিকার। স্পিকার ভোটকে কী বলে? উত্তর কাস্টিং ভোট। এভাবে
তাহলে যদি দুই পক্ষে ইকুয়াল হয়ে যায়, টাই হয়ে যায়, তাহলে স্পিকার ভোট দিবে, এটাকে বলা হয় কাস্টিং ভোট। বিষয়বস্তুটা বুঝতে চেষ্টা করো। ৭৭ নম্বরে আমরা ন্যায়পালের কথা বলছি। ন্যায়পাল অত্যন্ত পাওয়ারফুল, উনি যে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ যে কোনো কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে তদন্ত করতে পারবে, কিন্তু আমাদের দেশে কোনো ন্যায়পাল এখন পর্যন্ত নাই। ৭৮ নম্বরে আমরা হচ্ছে আমাদের এমপি ভাইদেরকে আমরা দায় মুক্তি দিছি। এমপি ভাইরা এখানের মধ্যে ওরা কী করে সংসদে, এই সংসদের কার্যধারা সম্পর্কে আদালতে নো কোয়েশ্চেন আমরা 3টে অনুচ্ছেদের মাধ্যমে মুক্তিদান করছি। 46 সরকারি কর্মচারীদেরকে আমরা মুক্তি দিছি, দায় মুক্তি দিছি। 51 নম্বরে আমরা আমাদের রাষ্ট্রপতি ভাইকে দায় মুক্তি দিছি। আর 78 নম্বরে যাইয়া আমরা হচ্ছে আমাদের এমপি ভাইকে দায় মুক্তি দিছি। 3টা দায় মুক্তির অনুচ্ছেদ আছে আমাদের এখানে। 80 নম্বরে আমরা বলছি যে আইন প্রণয়নের জন্য সংসদে যে প্রস্তাব বিল আকারে উত্থাপিত হবে, ও বিলটা পাশ হইলে রাষ্ট্রপতির নিকট পাঠাবো। রাষ্ট্রপতি ভাইকে আমরা টাইম দেবো 15 দিন, যে ভাই আপনি হয় সংশোধনী দেন, নাইলে হচ্ছে আপনি সম্মতি দেন। দুটো একটা না করতে পারলে আপনি সম্মতি দিয়েছেন বলিয়া গণ্য হইবে। পুলিশ এনকাউন্টার করলে বিচার হবে বিচার। এখন তুমি যদি জঙ্গিবাদী তৎপরতা করো, রাষ্ট্র শান্তি শৃঙ্খলা বিঘ্ন করো, তাহলে তো তোমার হচ্ছে যে তুমি দায় মুক্তি দেওয়া যাবে সংবিধান অনুযায়ী। তুমি রাষ্ট্র শান্তি শৃঙ্খলা লঙ্ঘন করতেছো, ধরো তুমি ঝামেলা করতেছো তুমি এখানের মধ্যে, তখন তো রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য ধরো ওই কাজটা করা হয়েছে আর কি। তো তখন তুমি মামলা করলে লাভ হবে না, ওকে দায় মুক্তি দেওয়া যাবে ওই পুলিশ অফিসারকে। বুঝতে পারছো? যদি প্রমাণ করতে পারে পুলিশ যে তুমি হচ্ছে যেমন কোনো কর্মকাণ্ড করছো যে কারণে রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে গেছে, তো তখন তুমি আর ওকে দায় মুক্তি দেওয়া হবে, ওর কিছু হবে না। 81 নম্বর হচ্ছে অর্থবিল। অর্থবিলের মধ্যে ট্যাক্স আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মকুব সম্পর্কে বলা হয়েছে। সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা গ্যারান্টি দান নিয়ে বলা হয়েছে। এবং আমাদের 87 নম্বর হচ্ছে বাজেট নিয়ে বলা হয়েছে। তারপরে আমরা হচ্ছে যে আমাদের আইনসভার সর্বশেষ অনুচ্ছেদটা পড়ছিলাম, পার্লামেন্ট না থাকলে ওই রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবে, তবে ওই অধ্যাদেশটা কিন্তু 30 দিনের মধ্যে পাশ করে নিতে হবে এখানের মধ্যে। হ্যাঁ, মেসি ভাইরা এখানের মধ্যে ওরা বিয়ে করছিল, তখন ওরা হুজুর পায় নাই, বাচ্চা কাছে নিয়ে ফেলতো, পরে হুজুরকে ডাকে আবার ওটা পাশ করে নিতে হয়েছে বাচ্চাকে, নাহলে তো বাচ্চা আবার এটা তো অবৈধ হয়ে যাবে। এই জন্য ওরা পরবর্তীতে আবার তাড়াতাড়ি হুজুরকে ডাকে বিয়েটা পাশ করে নিছে। কিন্তু আগে ওরা তাড়াহুড়া করে ওরা বিয়ে করে বাচ্চা নিয়ে ফেলছিল, পরে হুজুর ডাকে আবার এটা সেটিং ঠিক করে দিয়েছে আর কি। এটা নাহলে তো সমস্যা হয়ে যাবে এটা আবার। কাস্টিং ভোট বলছিলাম স্পিকারের ভোট, এটা তোমরা পারবা। কোরাম বলছিলাম ক্লাসে স্টুডেন্ট 60 জন না হলে ক্লাস হবে না। বিল হচ্ছে সংসদে উত্থাপিত যে কোনো আইনের খসড়া রাফ, ওটা হচ্ছে বিল। ওই বিলের উপরে আলাপ আলোচনা চলবে, পাশ হয়ে গেলে তাকে আইন বলবো। পাশ হওয়ার আগ পর্যন্ত ওটা বিল, পাশ হওয়ার আইন পর্যন্ত আগ পর্যন্ত ওটা হচ্ছে বিল, পাশ হয়ে গেলে তারপর হবে এটা আইন। সাধারণ বিল হচ্ছে যে বিল পাশের জন্য তোমার সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট, অর্ধেকের বেশি হলে হবে। কিন্তু বিশেষ বিল হলে অর্ধেকের বেশি হলে হবে না, 3 ভাগের 2 ভাগ লাগবে। যেমন সংবিধান সংশোধনী বিল, রাষ্ট্রপতিকে অভিশংসন করার জন্য যে বিল, এগুলো বিশেষ বিল, 3 ভাগের 2 ভাগ লাগবে। সরকারি বিল হলো মন্ত্রী, আর বেসরকারি বিল হলো এমপি। তারপর আমরা বিচার বিভাগে চলে গেছিলাম, 94 দিয়ে শুরু করছিলাম। 94 নম্বরে গিয়ে আমরা একটা কোর্ট বানাইছি, কোর্টের নাম হলো সুপ্রিম কোর্ট, এবং 2টা ডিভিশন আছে, আপিল ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। 95 নম্বরে গিয়ে আমরা রাষ্ট্রপতি ভাইকে বললাম যে ভাই আপনি একজন প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে দেন, উনি দিয়ে দিছে, ভালো লোক দিয়ে দিছে। তারপর প্রধান বিচারপতিকে জিজ্ঞেস করছে আপনার টিমে কারা কাকে লাগবে ক্যাপ্টেন, ওদেরকে নিয়ে নেন। তো পরামর্শ করে ওই অন্যদেরকে নিয়ে ফেলা হয়েছে। বিচারক হওয়ার এখানে কি যোগ্যতা নিয়ে কথা বলছিলাম, নাগরিক হইতে হবে, 10 বছর অ্যাডভোকেটশিপ করতে হবে সুপ্রিম কোর্টে, অথবা বাংলাদেশের বিচার বিভাগীয় কোনো পোস্টে উনি 10 বছর থাকতে হবে মিনিমাম, কিন্তু এগুলো মিনিমাম নট ম্যাক্সিমাম, মিনিমাম। 96 নম্বর হচ্ছে বিচারপতি, উনি বিচারকরা 67 বছর পর্যন্ত তারা তাদের পদে থাকতে পারবে। আর যদি কোনো বিচারকের কোনো অসদাচরণ বা অসমর্থ যদি হয়, সংসদ তদন্ত করতে পারবে। তবে হ্যাঁ, কোনো বিচারককে অপসারণ করতে হইলে তোমার সেক্ষেত্রে আবার ওই রাষ্ট্রপতির আদেশ লাগবে, কারণ বিচারকদের আইন শৃঙ্খলার বিচারকদের হচ্ছে যে তাদের শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত। বিচারকদের শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত, সেই জন্য রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারণ করা যাইবে না। 102 নম্বর হচ্ছে ওই যে 44 নম্বর তোমার এই মামলা করার রাইট দিছে, তোমার মানবাধিকার না, বারবার মানবাধিকার বলে ফেলতেছে মৌলিক অধিকার। আচ্ছা, মানবাধিকার আর মৌলিক অধিকার কিন্তু পার্থক্য আছে। মৌলিক অধিকার মানে হচ্ছে যে অধিকারগুলো লঙ্ঘন হলে তুমি মামলা করতে পারবা, ওগুলো হলো মৌলিক অধিকার। তো ওই মৌলিক অধিকার লঙ্ঘন যদি হয় তোমাকে একটা রাইট দিছে 44 নম্বর অনুচ্ছেদে, তুমি মামলা করতে পারবা, তো তুমি হচ্ছে হাইকোর্টে রিট করে দিছো, হাইকোর্ট যে ব্যবস্থা গ্রহণ করবে, হাইকোর্টের ক্ষমতাটা 102 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। হাইকোর্ট এখন 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তোমার যারা তোমার এই মৌলিক অধিকার লঙ্ঘন করছে, তো ওদেরকে আদেশ দিবে। 117 নম্বর, এটার প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাইলে
প্রশাসন বিষয়ক যে মামলাসমূহ এগুলা সাধারণ আদালতে নিষ্পত্তি আমরা করবো না, বিশেষ ধরনের ট্রাইব্যুনাল থাকবে, এখানে সদস্য মধ্যে কতজন থাকবে এগুলা সংসদ ঠিক করবে। এটা প্রশাসনিক ট্রাইব্যুনাল 117 নম্বর, অনেকবার পরীক্ষা আসছে, অনেক পরীক্ষায় এটা আসছে। অ্যামিকাস কিউরি মানে আদালতের বন্ধু। তারপর আমরা ইলেকশন করার জন্য প্রথমে আমরা একটা ইলেকশন কমিশন বানাইছি 118-তে, এবং বলছি যে এখানে 5 জন থাকবে ম্যাক্সিমাম সদস্য, এবং বলছে এটা মেয়াদ হবে 5 বছর নির্বাচন কমিশনারদের। তারপর আমরা 123 নম্বরে যায় আমরা হচ্ছে ইলেকশন অনুষ্ঠানের সময় নির্ধারণ করছি। তবে নির্বাচন অনুষ্ঠানের সময় 123 এটা মুখস্থ করতে হবে না, যে নির্বাচন অনুষ্ঠানের সময় কত নম্বরে বলা হয়েছে এটা পরীক্ষা আসবে না। পরীক্ষায় আসবে যে রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে কদিনের মধ্যে ইলেকশন করতে হবে, 60 থেকে 90 এর মধ্যে করতে হবে। পদটা শূন্য হইলে পরবর্তী কদিনের মধ্যে ইলেকশন করতে হবে, পরবর্তী 90 দিনের মধ্যে করতে হবে। আর সংসদ হচ্ছে ওর মেয়াদের শেষ 90 দিনের মধ্যে ইলেকশন করতে হবে। ওর মেয়াদ যখন শেষ হবে শেষ 90 দিনের মধ্যে তাকে ইলেকশন করতে হবে। পরীক্ষার প্রশ্ন আসবে পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরবর্তী কদিনের মধ্যে ইলেকশন করতে হবে, উত্তর 90 দিন। তাহলে এই দুটো পারছো। অষ্টম অধ্যায়ে গিয়ে আমরা প্রথমে একজন মহাহিসাব নিরীক্ষককে নিয়োগ দিয়ে ফেলছি, এবং ওনার এখানে পোস্টে বানানটা ভুল হতে পারে বলছিলাম, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মহাহিসাব নিরীক্ষক। আর কিছু করে নেই। নবম চ্যাপ্টারে গিয়ে আমরা প্রথমে একটা কর্ম কমিশন বানানোর জন্য আমরা আগে কর্ম শর্তাবলী ঠিকঠাক করছি আগে। তাহলে আগে শর্তাবলী ঠিকঠাক করলাম 133-এ, 37 আমরা যায় কর্ম কমিশন একটা বানিয়ে ফেলছি, শেষ। জরুরি বিধানাবলীর মধ্যে আমরা বলছি যে রাষ্ট্রপতি মনে করলে তোমার জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে, তবে 120 দিন ম্যাক্সিমাম, এর বেশি পারবে না। তবে হ্যাঁ উনি নিজের ইচ্ছা মতো পারবে না, প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগবে। তারপর আমরা বলছি জরুরি অবস্থার সময় 36, 37, 38, 39, 40, 42 এগুলো স্থগিত থাকবে। 142 আসা বলছি আমরা যে 2/3 ভোট লাগবে সংবিধান সংশোধন করার জন্য। অন্য বিলের ক্ষেত্রে আমরা রাষ্ট্রপতিকে 7 দিন সময় দিব, এখানে কোনো সময় দিব না, 7 দিন দিব এখানে। না, অন্য বিলের ক্ষেত্রে 15 দিন সময় দিব, 15 দিন সময় দিব অন্য বিলের ক্ষেত্রে, কিন্তু সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে 7 দিন দিব সময়। তবে এখানে ওনার কাছ থেকে আমরা কোনো ফিডব্যাক আশা করি না। অন্য বিলের ক্ষেত্রে তাকে ফিডব্যাক দেওয়ারও টাইম দিব, যে ভাই আপনি একটা ফিডব্যাক দেন, কোনো ফিডব্যাক নাই এখানে। আমরা বিল সংবিধান সংশোধনী বিল পাস করে দিব, বলবো যে আপনি সম্মতি দেন, না দিলে নাই, 7 দিন পর্যন্ত অপেক্ষা করবো, এরপর না দিলে নাই। একাদশ বিভাগে আমরা হচ্ছে যে বিভেদ নিয়ে পড়ছি। হাসনাদের বাড়ির উঠানের মধ্যে স্বর্ণের খনি পাওয়া গেছে, কিন্তু ওরা মালিক হতে পারে নাই, কারণ আমাদের সংবিধান 143 নম্বরে বলছে ওর বাড়ির পাশে খনি, বাড়ির সামনে খনি পাওয়া গেছে, তো কী হয়েছে, এটা প্রজাতন্ত্রভাবে এটার মালিক। 145-এ আমরা বলছি রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বলে প্রকাশ হবে সকল চুক্তি। তারপর আমরা বলছি যে বিদেশের সাথে সম্পাদিত চুক্তি কার কাছে প্রকাশ, কার নিকট পেশ করা হবে, উত্তর রাষ্ট্রপতি। বিদেশের সাথে যে চুক্তিগুলা রাষ্ট্রপতি কোথায় পেশ করবে, উত্তর সংসদ। কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে মামলা করা যাবে, উত্তর 146। সর্বশেষ সংবিধানের বাংলা ইংরেজি পাঠের মধ্যে কোনটা প্রাধান্য পাবে, উত্তর বাংলা। সংবিধানের ইংরেজি পাঠের সাথে বাংলা পাঠের বিরোধী হলে বাংলাটা প্রাধান্য পাবে, কত নম্বর বলা হয়েছে, উত্তর 153। এভাবে প্রশ্ন আসবে। শেষ। এখন হচ্ছে তফসিল। তফসিলের বাংলা অর্থ হলে বিবরণ, যে তুমি হচ্ছে যে তুমি আগে যা বলছিলা ওখানে বিস্তারিত বলতে পারো নাই, পরবর্তীতে তোমার মনে হইল ওই আলোচনাটাকে পূর্ণাঙ্গ করার জন্য তুমি একটা অতিরিক্ত বিবরণ দিবা, ইহাকে তফসিল বলে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে তফসিল বুঝতে পারছো আশা করি। আমাদের সংবিধানে 7টা তফসিল আছে, সবগুলো মুখস্থ করতে হবে না। তফসিল মুখস্থ করতে হবে তোমার 3 নম্বর থেকে। 3 নম্বর হচ্ছে শপথ। দেখো আমাদের সংবিধানের 148 নম্বর হচ্ছে যে শপথ নিয়ে বলা হয়েছে কারা কারা শপথ গ্রহণ করবে। তবে লিস্টটা দেওয়া হয় নাই পূর্ণাঙ্গ, সরি এই শপথটা কী শপথ গ্রহণ করবে সেটা ওখানে লেখা হয় নাই। তাইলে আমাদের, আচ্ছা আমি তোমাদের একটা জিনিস দেখাই দিই, তাহলে তোমাদের মধ্যে তফসিলি জিনিসটা না অনেকে বুঝতেছো না, আমি একটু তফসিলি জিনিসটা তোমাকে একটু দেখাই, তাইলে বরং তুমি বুঝতে পারবা। কারণ তোমরা নিজেরা তো একটু কষ্ট করে যদি দেখবা সে কাজটা তোমরা করবা না। দেখো তফসিলি জিনিসটা একটু দেখাই তোমাকে, এগুলো দেখবে একটু নিজে একটু একটু দেখবা, এই যে নিজের এই দেখো তফসিল দেখছো, এই তফসিল ইংরেজি কী বলো তো, তফসিল ইংরেজি কী লেখা আছে এখানে, কী লেখা এখানে, শিডিউল। ওকে তাহলে দেখো একটু আজকে ক্লাসে যাবে, যাই দেখো শিডিউল কী কী আছে, দেখছো শিডিউল দেখছো কি না, এই দেখো প্রথম তফসিল, হ্যাঁ কী লেখা, অন্যান্য বিধান সত্ত্বে কার্যকর হয়নি, প্রথম তফসিল মুখস্থ করা লাগবে না। আমি 3 নম্বর তফসিলে যাই, কী লেখছে 148 অনুচ্ছেদ, আগে 148 অনুচ্ছেদে কী বলছে সেটা এগিয়ে আসি। দেখছো কী বলছে, 148-এর মধ্যে বলছে যে তোমার তৃতীয় তফসিল উল্লিখিত যে কোনো পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তি কার্যভার গ্রহণের পূর্বে উক্ত তফসিল অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণা করিবেন, এবং
অনুরূপ শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিবেন। কী শপথ করিবেন এটা তো এখানে লেখে নাই, এটা এখানে লিখে দিচ্ছে এখানের মধ্যে। কী লেখছে? রাষ্ট্রপতি শপথ এখানে লেখা আছে। কী লেখছে? আমি ডাক্তার শামসুল আরেফিন সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। রাষ্ট্রপতি হয়ে গেছে আমি না, তাহলে এইভাবে একজন শপথ করবে, কি করবে এটা লেখা আছে এখানে। প্রধানমন্ত্রী কী বলবে এখানে লেখা আছে। তাহলে এখন এইটা এত কিছু তো তোমার সংবিধানের ভিতরে এত কিছু লেখা যাবে না, এই জন্য এটা আলাদা করে পরে অ্যাড করা হয়েছে, মানে আলাদা করে সেটা হচ্ছে তোমার বিস্তারিতভাবে পরে লিখে দিয়েছে, এই হয় তফসিল বলে। চতুর্থটা কী বলছে তোমার হচ্ছে যে ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী চতুর্থ ভাগে বলছে। ওকে, কী কী বিধান এখানে আমাদের বিস্তারিত বলে দিছে। এখন আসো, আচ্ছা আমাকে একটু বলো, 7 মার্চের ভাষণ, 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা আর মুজিবনগর সরকার ঘোষণাপত্র সবার আগে কোনটা হয়েছে সেটা বলো। 7 মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, 7 মার্চ তাহলে ওটা পঞ্চম। 7 মার্চে বঙ্গবন্ধুর যে ভাষণটা দিছে এটা পঞ্চম তফসিল, তুমি পুরোটা পড়ে ফেলতে পারো। এখানে এই যে ভাইয়েরা আমার, হ্যাঁ, আর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দেখছো পুরো ভাষণটা এখানে লেখা আছে, একদম পুরো ভাষণটা এখানে, একদম পুরো ভাষণটা এখানের মধ্যে লেখা আছে। হ্যাঁ, জয় বাংলা, এই যে পুরো ভাষণটা লেখা আছে, পঞ্চম তফসিল। তাহলে বলো তো 26শে মার্চে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণা এটা কত নম্বর হবে? তাহলে এটা 6 নম্বর হবে, এটা 6 নম্বর হবে। তাহলে এই ঘোষণা, এই যে ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন, আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছো, যাহার যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি নিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো, পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলা মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। এটা হলো তাহলে ষষ্ঠ। সপ্তমটা হইল মুজিবনগর সরকার 10 এপ্রিল স্বাধীনতার যে ঘোষণাপত্র জারি করছে সেইটা, 17 এপ্রিল দেখো এর বিশাল ঘোষণাপত্র। দেখো অধ্যাপক ইউসুফ আলী, বাংলাদেশ গণপরিষদের ক্ষমতা বলে ও তদ অধীনে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, দেখছো। তাহলে দেখো এই যে তফসিলগুলা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দেখি 152 150-এর মধ্যে কী বলে, দেখি 150-তে কী বলে, দেখো 150, এই দেখো দেখো 150-এর 2 কী বলছে দেখো, 1971 সালে 7 মার্চ তারিখ হইতে 72 সালে 16 ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তন হবে আর অব্যবহৃত পূর্ব পর্যন্ত সময়কালের মধ্যে সংবিধানের পঞ্চম তফসিলে বর্ণিত 71 সালে 7 মার্চ তারিখে ঢাকার এসকোস ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, ষষ্ঠ তফসিলে বর্ণিত 71 সালে 26 মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা টেলিগ্রাম, এবং সপ্তম তফসিলে বর্ণিত 71 সালে 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের ঘোষণা জারিকৃত ঘোষণাপত্র হইল বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ ও দলিল, যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী বলিয়া গণ্য হইবে। তাহলে আমাকে বলো, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই যে 3টা তফসিল এগুলো কার রেফারেন্স, এগুলো কার বিস্তারিত, কোন অনুচ্ছেদে বিস্তারিত? এর কত নম্বর অনুচ্ছেদে বিস্তারিত? 150-এর 2। তাহলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দেখছো আমি নিজের চোখে দেখলে তখন মুখস্থ আর করতে হয় না। তাহলে আমাদের পঞ্চম তফসিল হচ্ছে 7 মার্চের ভাষণ, ষষ্ঠ হচ্ছে 26শে মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ঘোষণাপত্র, এবং সপ্তম হচ্ছে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। এখন বঙ্গবন্ধু ঘোষণাটা কিসে দিয়েছিল, বাংলাতে না ইংরেজিতে? উনি যেটা পাঠাইছিল টেলিগ্রামে, ওটা কিসে? ওটা বাংলা না ইংরেজি? টেলিগ্রামে যেটা পাঠাইছে ইংলিশে, ওটা ইংলিশে, এটাকে অনুবাদ করা হয়েছে। এই যে বঙ্গবন্ধু এটা দিছে দেখো, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ হোয়ার এভার ইউ মাইট বি অ্যান্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ টু রেসিস্ট দ্য আর্মি অফ অকুপেশন টু দ্য লাস্ট। তাহলে এটা হচ্ছে বঙ্গবন্ধুর ইংলিশের সেই স্বাধীনতার ঘোষণা, এইটার বাংলা অনুদিত ভার্সনটা হচ্ছে ষষ্ঠ তফসিল। আশা করি বুঝতে পারছো। এখন আসো তোমার হচ্ছে যে অর্কভাইয়ের মুখস্থ, হ্যাঁ তোমাদের হচ্ছে যে তোমাদেরকে তুমি চাইলে এরকম কিছু জিনিস মুখস্থ করে ফেলতে পারো, এটা কাজে লাগতে পারে, এটা যে কোনো সময় কোন জায়গায় কী কাজে লাগে তুমি জানো না, মাঝে মধ্যে ভাইবার সময় জিজ্ঞেস করে আপনি এর মধ্যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা বলেন, জিজ্ঞেস করতে পারে, হইতে পারে এরকম। ভাবে মানে হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, এগুলো তোমাকে পারতেই হবে, মাস্ট পারতে হবে, সংবিধান পারতে হবে, এগুলো পারা লাগবে মাস্ট। হ্যাঁ, সংবিধানে যদি তুমি বস হইতে পারো তুমি কিন্তু প্রিলি রিটেন পাইবে, সব জায়গায় ভালো করবা। এখন আসো আমরা সংশোধনীগুলো সবগুলো পড়বো না। প্রথম সংশোধনী হইতেছে
93,000 যুদ্ধাপরাধী সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা। এই 93,000 কারা বলো? ওই পাকিস্তানি যারা এখানে বন্দি করে রাখা হয়েছে ওদেরকে, তারা। পরে বঙ্গবন্ধু যখন ফেরত আসছে পরে তোমার হচ্ছে যে ওদের সাথে চুক্তি করা হয়েছে, পরে চুক্তির মাধ্যমে পরে ওদেরকে ফেরত দেওয়া হয়েছে। তাহলে এদের বিচার নিশ্চিত করার জন্য প্রথম সংশোধনীটা করা হয়েছে। দ্বিতীয় সংশোধনীর বিষয়বস্তু হল জরুরি অবস্থার জারির বিধান সংবিধানের সংযুক্তকরণ। তাহলে প্রথম সংশোধনী হচ্ছে বঙ্গবন্ধুর আমল হয়েছে। কী কারণ হয়েছে? 93,000 যুদ্ধাপরাধীর বিচার করার জন্য বঙ্গবন্ধুর আমলে। দ্বিতীয় সংশোধনী হচ্ছে জরুরি অবস্থার বিধানের জন্য। ওকে, 3 নাম্বার লাগবে না। 4 নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ আছে। 4 নাম্বারটা দেখো, তুমি আপনি গেস করো 4 নাম্বারটা কখন হতে পারে। এটা গৃহীত হয় 25 জানুয়ারি 1975। এটা হচ্ছে বাকশালের সেই সংশোধনীটা। তো এখানে কী কী বলছে তাহলে দেখো, তোমার এখন বঙ্গবন্ধু সরকার ক্ষমতায়, সব দিকে জাসদ গ্যাঞ্জাম করতেছে। এখন বিরোধী দলগুলোর গ্যাঞ্জাম, ব্যাপক গ্যাঞ্জাম চলতেছে। এখন বঙ্গবন্ধু চিন্তা করলো এবার গ্যাঞ্জাম চললে তাহলে দেশটাকে কী উনি ইউনাইটেড রাখবে। উনি চিন্তা করলো তাইলে এত গ্যাঞ্জাম মধ্যে ঠিকঠাক করার জন্য সবগুলো দল বাদ, একটা মাত্র জাতীয় দল থাকবে এবং সংসদীয় সিস্টেম বাদ, রাষ্ট্রপতি শাসিত সরকার থাকবে এবং ওই একটা মাত্র দলের মনোনয়ন ছাড়া কোনো ব্যক্তি এমপি ইলেকশন করতে পারবে না। 4টা সংবাদপত্র রাখা হয়েছে, বাকি সংবাদপত্র বাদ, এবং সংবাদপত্রের স্বাধীনতা বিধান এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এটা ছিল 4র্থ সংশোধনীর বিষয়বস্তু। তুমি শুধু বাকশালটা মনে রাখলেই তুমি এটা, বাকশাল মানে কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। হ্যাঁ, তাহলে এটা তুমি হচ্ছে যে জাস্ট 4র্থ সংশোধনী বাকশালটা মনে রাখলে বাকিগুলো তুমি এমনি পারবা। ওকে, অতটা গুরুত্বপূর্ণ না, তুমি নাইস টু নো, তুমি জাস্ট মাথা থাকলেই বলতে পারবে এখানে কী কী আছে। তাহলে 4র্থ পড়লা। সবথেকে বেশি সংশোধনী আনা হয়েছে বঙ্গবন্ধুর প্রথম সংসদে, 4টা সংশোধনী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 4র্থ, এসবগুলো বঙ্গবন্ধুর প্রথম সংসদে। পঞ্চম সংশোধনী, এটার যেহেতু বাতিল এগুলো সব বিষয়বস্তু আমরা এখন আলোচনা করব না। এই পঞ্চম সংশোধনীকে, এটা জিয়াউর রহমানের আমল হয়েছিল। এই প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাড করা হয়েছে। তারপরে তোমার ধর্মনিরপেক্ষতা বাদ দিয়া সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযুক্ত করা হয়েছে। এটা সবগুলো ছিল পঞ্চম সংশোধনী। হ্যাঁ, এটা এই সংশোধনীটা বাতিল করা হয়েছে এবং এই পঞ্চম সংশোধনীকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়। এটা বিষয়বস্তু মুখস্থ করতে হবে না। আমি জিনিসটা তো বুঝতে পারছো, নাইস টু নো, ডেট পড়তে হবে না। এটা জিয়ার আমল হয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম অ্যাড করা হয়েছে এবং ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস অ্যাড করা হয়েছে। এটা পঞ্চম সংশোধনী, এটা বাতিল। তারপর তোমার ষষ্ঠ, সপ্তম লাগবে না। অষ্টম সংশোধনীর মধ্যে শুধু এটা মনে রাখো, অষ্টম সংশোধনীতে প্রজাতন্ত্রে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করা হয়েছে। ডিস্টরশন কেন? কারণ আগে আমাদের 72-এর সংবিধানের মধ্যে আমাদের 4টা আমাদের পিলার ছিল। তার মধ্যে একটা ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা। এটা ছিল বেসিক, এটা বাদ দেওয়া হয়েছে। এটা বাদ দিয়ে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এখানের মধ্যে যোগ করা হয়েছে। তাহলে এটা ডিস্টরশন করা হয়েছে না, বেসিকটাকে করা হয়েছে না, বুঝো নাই? তুমি ভাই এটা মনে রাখো, পঞ্চম সংশোধনীকে ফার্স্ট ডিস্টরশন বলা হয়। এটা বাতিল হয়ে গেছে, এখন এটা বিষয়বস্তু আর পরীক্ষা আসবে না। অষ্টম সংশোধনী, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন, এরশাদের আমল হয়েছিল। এতটুকু মনে রাখো যে অষ্টম সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। ঘটনা শেষ। নবম, দশম এগুলো লাগবে না, একাদশও লাগবে না। দ্বাদশ সংশোধনী আসো। দ্বাদশ হলো খালেদা জিয়ার চেহারা দেখে কী বুঝতেছো? তার মানে 91 সালে খালেদা জিয়া ক্ষমতা আসছে। 91 সালে খালেদা জিয়া ক্ষমতা এসে কী করছে দেখো। এই যে 75 সালে বঙ্গবন্ধু প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু করলো, জিয়াউর রহমান কী ছিল? প্রেসিডেন্ট ছিল। এর সাত্তার কী ছিল? প্রেসিডেন্ট ছিল। এরশাদ কী ছিল? প্রেসিডেন্ট ছিল। 91 সালে বিএনপি ক্ষমতা আসলো। এখন ওরা আবার সংসদীয় গণতন্ত্র চালু করছে, এই দ্বাদশ সংশোধনী। দ্বাদশ সংশোধনী হচ্ছে যে তোমার দেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, দ্বাদশ সংশোধনী। ওকে, তাইলে 75 থেকে শুরু করে 91 সালের মাঝখানে যারা যারা ছিল এরা সবাই ছিল প্রেসিডেন্ট। তারপর ওগুলো পড়া লাগবে না, ডাইরেক্ট পঞ্চদশ, এক লাফে পঞ্চদশ। হ্যাঁ, উত্থাপকের নাম হচ্ছে শফিক আহমেদ। এখন তোমার যদি ডেট মুখস্থ করতে হয়, তোমার যদি কিলবিল করে ডেট মুখস্থ করার জন্য এটা করতে পারো, ডেট মুখস্থ। এ পঞ্চদশ আর সপ্তদশ
এই দুইটার ডেট মুখস্থ করলে করতে পারো, তবে তোমার মুখস্থ থাকবে না, আমার ধারণা মুখস্থ থাকবে না। তুমি যদি সুপারম্যান টাইপের হও সেটা ভিন্ন কথা। আওয়ামী লীগ ক্ষমতা আসছে কখন? 2009 সালে ক্ষমতা আসছে। আইসা এখন তুমি কল্পনা করো কী হয়েছিল। তাহলে কী হয়েছে তুমি চিন্তা করো, ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল করা হয়েছে। হ্যাঁ, পুনর্বহাল করা হয়েছে এটা। তাহলে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, তার ধর্মনিরপেক্ষতা, এই নীতি আবার পুনরায় সংশোধন করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক বাতিল করে দেওয়া হয়েছে। 7 ক অ্যাড করছে, নাহলে তো ওই যে 4 ক এটা তো আবার অন্যরা বাদ করে দিতে পারে। তাহলে 7 ক অ্যাড করা হয়েছে। সংবিধান বহির্ভূত পন্থা যাতে কেউ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, এটা এখানে অ্যাড করা হয়েছে। ভাই কল্পনা করে তুমি এটা পুরোটাই পেরে যাবে এটার মধ্যে। তারপরে এখানের মধ্যে এই যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম একটু আগে তুমি তফসিল করে যে পড়লা, তোমার কী ধারণা এগুলো আগে থেকে ছিল নাকি এগুলো 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে অ্যাড করছে? গেস করো, আগে থেকে ছিল নাকি 9 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে অ্যাড করছে? তাহলে এটা পঞ্চদশ সংশোধনী। এই যে তুমি এইটা পরে গেছো, মুখস্থ করা লাগলো না। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল, এটা পঞ্চদশ সংশোধনীতে অ্যাড করা হয়েছে। 18 ক এটা অ্যাড করা হয়েছে। এই 23 ক এটা অ্যাড করা হয়েছে। তত্ত্বাবধায়ক বাদ, সংবিধান সংশোধন করার জন্য গণভোট করা যাবে না, এগুলো বাদ। তাহলে দেখছো, তুমি শুধু জাস্ট ক্ষমতা কে আছে এইটা চিন্তা করলে তুমি কিন্তু পারবা। পঞ্চদশ সংশোধনী যখন চলতেছিল আওয়ামী লীগ মাত্র ক্ষমতা আসছে, এখন ক্ষমতা আসছে, 9 সালে ক্ষমতা আসছে। ক্ষমতা আসে চিন্তা করছে ক্যাটার গভর্নমেন্ট সিস্টেম বাদ করে দিতে হবে, এটা বাদ করে দিচ্ছে। ধর্মনিরপেক্ষতা সিস্টেম ফিরে নিয়ে আসছে। তারপরে শেখ মুজিবুর রহমানকে তোমার জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপরে এখানে 7 ক অ্যাড করে সংবিধান ভাই তুমি চেঞ্জ করতে পারবে না, এগুলা এইসব সুযোগ সুবিধা না, সংবিধান বহির্ভূত উপায়ে ক্ষমতা দখল করতে পারবে না, এগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাদ দেওয়া হয়েছে। তারপরে তোমার হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ 18 ক 23 ক অ্যাড করা হয়েছে, 3টে তফসিল অ্যাড করা হয়েছে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অটো পারছো তুমি। গণভোট শুরু করছিল জিয়াও শুরু করছিল গণভোট, তাহলে এটা অটো পারছো। যাও, এইটা হচ্ছে জাস্ট তুমি কল্পনা করো যে পঞ্চদশ সংশোধনীটা 2011 সালে হয়েছে। আচ্ছা, 2014 সালে যখন ষোড়শ সংশোধনী চলতেছিল, এটা কিসের প্রেক্ষাপটে চিন্তা করো যে আমাদের একজন প্রধান বিচারপতির সাথে আমাদের হচ্ছে যে একটু ঝামেলা হচ্ছিল সরকারের সাথে, এই যে কোর্টের সাথে সরকারের সাথে একটা মনোমালিন্য ক্রিয়েট হয়েছে। তাহলে কী হইতে পারে বলে, এটা আমাকে বলো কী হইতে পারে এটা? সরস কোর্টের সাথে একটু তোমার হচ্ছে যে সরকারের সাথে একটু মনোমালিন্য হচ্ছে, একটু ঝামেলা হচ্ছে, তাইলে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরে আসছে, এটা সরস। এই যে অটো পারে গেছো তুমি। তবে তোমার হচ্ছে যে হাইকোর্ট এটাকে অবৈধ বলে অবৈধ ঘোষণা করে রায় দিচ্ছে। আপিল বিভাগে এটা বহাল রাখছে, তবে বর্তমানে এই রায়টা রিভিউতে আছে। হ্যাঁ, দেখো আইনের কিন্তু অনেক বিষয় নিয়ে তোমার এটার জন্য আমরা তো আর আইনের জন্য টেকনিক্যাল লোক না, কিন্তু এগুলোর অনেক ইন্টারপ্রিটেশন আছে। যেমন ধরো এখন তুমি যদি আমাকে প্রশ্ন করা যে ভাই তাহলে এখন যদি কোনো বিচারকের যদি অসদাচরণ যদি হয় তাহলে তদন্ত করবে কে? এটা কি সংসদ করবে তদন্ত নাকি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করবে তদন্ত? এখন কে করবে? তাহলে এটা তো বাতিল, ষোড়শ সংশোধনী তো হাইকোর্ট বাতিল করে দিছে, হাইকোর্ট অবৈধ ঘোষণা করছে এটাকে। সংসদের হাতে ক্ষমতা পুনর্বহাল, এটা তো তোমার হচ্ছে যে হাইকোর্ট বাতিল করে দিচ্ছে। তাহলে এখন তোমার তদন্ত কে করবে? হাইকোর্ট তো এটাকে বাতিল করে দিচ্ছে। সংসদের হাতে যে এই যে তদন্ত করার যে তোমার যে ক্ষমতা, এটা তো বাতিল করে দিয়েছে হাইকোর্ট। তাহলে কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তাই না? আচ্ছা, তো এইটা নিয়েও তোমার হচ্ছে যে যারা আইনজীবীদের পক্ষে, হ্যাঁ জজদের পক্ষে যারা হচ্ছে যে মামলা কোটা করছিল, হ্যাঁ তাদের পক্ষে আইনজীবী বলছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, কিন্তু সরকারের আইনমন্ত্রী বলছে না, এই রায়টা তো এখনো পূর্ণাঙ্গ কপি এখন আসে নাই, তাহলে এটা অটোমেটিক তো হবে না, এটা অটোমেটিক তো পুনর্বহাল হবে না, এটা অটোমেটিক পুনর্বহাল হবে না, এখনও রিভিউতে আছে, পূর্ণাঙ্গ রায় তো এখনও হয় নাই। এটা ধরো ডিভোর্স দিয়ে দিছে, কিন্তু মায়া তখন হাতে পুরো কাগজ পায় নাই, তাহলে ওখানে ডিভোর্স এখন অ্যাক্টিভেট হবে না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হেড হলো প্রধান বিচারপতি, তাহলে এখনও কিন্তু সংসদের আতা আছে, কিন্তু রায়টা রিভিউতে আছে। আশা করি বুঝতে পারছি। ওকে, তো এটা সবচেয়ে বেশি ভোট পড়ছিল, কারণ সংসদের হাতে চাইবে ওদের হাতে ক্ষমতা থাকুক, এই জন্য সবাই মিলে ভোট দিছে, সবচেয়ে বেশি ভোট পড়ছে এই সংশোধনীতে। তাইলে পঞ্চম, সপ্তম, 13, 16 এগুলো বাদ, আদালত কর্তৃক অবৈধ ঘোষণা হয়েছে। তবে 16 সংশোধনীটা এখনও রিভিউতে আছে, পূর্ণাঙ্গ রায় এখনও আসে নাই। পূর্ণাঙ্গ রায় আসে তখন দেখা যাবে কী হয়। এখন তুমি যদি ডেট মুখস্থ করতে চাও, এটা মুখস্থ করতে পারো। এটা 8 জুলাই 2018
অনলি ফর উইমেন, তোমাদের খুশি করার জন্য, অনলি ফর উইমেন, তোমাদের খুশি করার জন্য এইটা। তুমি মেয়েরা এটা তারিখ মুখস্থ করে ফেলো, তোমাদের জন্য এটা। 8 জুলাই 2018, মেয়েদের জন্য কি মানে কি এটা? মানে হচ্ছে তোমার এই দেখো সুবর্ণা মোস্তফা, কারণ আমাদের পিটুতে আগের বছর কিছু মেয়েরা বলছিল যে ভাই আমরা কি তাহলে এমপি হতে পারবো না? আমি বলছি দাঁড়াও আমি কী করতে পারি তোমাদের জন্য। পরে দেখি যে না, সংবিধান ব্যবস্থা আছে, কয় ভাই আমরা তো ভাই পারবো না। পারবা, 2040 সাল পর্যন্ত তোমাদের জন্য রাখা হয়েছে, পারবা। এইটা সপ্তদশ সংশোধনী, তুমি ডেট মুখস্থ করলে করো, 8 জুলাই 2018। তা ডেট যদি মুখস্থ করতে হয় এটা করো আর এটা করো, এটা করো, হ্যাঁ এটা। উত্থাপকের নাম মুখস্থ করলে এটা করো, এটা শফিক আহমেদ আইনমন্ত্রী, আর এটার উত্থাপক হচ্ছে যে তোমার হচ্ছে যে অ্যাডভোকেট আনিসুল হক। এই দুটো উত্থাপনকারী মুখস্থ করো, ওকে, মুখস্থ করো। বাকিগুলোর বিষয়বস্তু নাইস টু নো। আমি এখানে স্লাইডে যা রাখছি, স্লাইডে যা রাখি নাই, এইগুলো মুখস্থ করতে পারো না তোমারে। তাহলে বিষয়বস্তু কী কী মুখস্থ করবা তোমরা? দ্বাদশ সংশোধনী হচ্ছে সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়, এটা দ্বাদশ সংশোধনী। জাস্ট মনে রাখো দ্বাদশ সংশোধনী যখন হচ্ছে তখন বিএনপি মাত্র ক্ষমতা আসছে, একাদশ লাগবে না। অষ্টম হচ্ছে এরশাদের ক্ষমতা শেষ দিকে, তখন রাষ্ট্রধর্ম ইসলাম। পঞ্চদশ হলো জিয়ার আমলে, পঞ্চম হলো জিয়ার আমলে। এখন এখানের মধ্যে তোমার বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাড করছে এবং এখানে ধর্মের কথা বাদ দিচ্ছে। এটা ফার্স্ট তোমার হচ্ছে যে ডিস্টরশন। তাহলে এটা মনে রাখো। চতুর্থটা মনে রাখো শুধু বাকশাল, একটা ওয়ার্ড মনে রাখো, চতুর্থ বাকশাল, শেষ। তাহলে তুমি অটোমেটিক তুমি চিন্তা করতে পারবে এখানে কী কী আছে। তাহলে যারা যারা বলছো সংবিধান সব মুখস্থ করতে হয়, কথাটা সঠিক না, বুঝার অনেক কিছু আছে। এ আছে না বুঝার অনেক কিছু, নাকি নাই? কী বলো তোমরা, বুঝার অনেক কিছু নাই? অনেক কিছু আছে বুঝার। এই বুঝলে না তুমি হচ্ছে যে কল্পনা করে করে তুমি আনসার করতে পারবা। যারা মনে করো বোঝার কিছু নাই হলে বেকুব। তো আচ্ছা আমরা একটু বয়সীমাগুলো একটু পড়ে ফেলি। বয়সীমার মধ্যে আমরা এই যে তোমরা বিসিএস ক্যাডার হতে চাও, তুমি চাকরি করতে পারবে 59 বছর, হ্যাঁ। পিএসসি চেয়ারম্যান এবং তোমার হচ্ছে মহাহিসাব নিরীক্ষক, ওরা 65 বছর। তোমার যে নিয়োগ দিবে এই যে তোমার হচ্ছে পিএসসি চেয়ারম্যান ভাই, তো ওনারও তোমার মতো হলে তো হবে না, ওনার একটু বেশি, 65 বছর উনি, তুমি 59 বছর। তো ওনাদের এখানে এক সিস্টেম আছে, সামনে আসতেছে। বিচারপতি এবং গবেষক 67 বছর। অ্যাটর্নি জেনারেল কোনো মেয়াদ নাই, রাষ্ট্রপতি যতদিন চাইবে অতদিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর 67 বছর। তার মানে 67 বছর পাচ্ছি দুজন, প্রধান বিচারপতি এবং গভর্নর 67, সবচেয়ে বেশি। আর এখানের মধ্যে যেদিন দায়িত্ব গ্রহণ করবে সেখান থেকে 5 বছর। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, ওরা হচ্ছে কার্যভার গ্রহণ হইতে 5 বছর। আর এখানে একটা কিন্তু আছে পিএসসি চেয়ারম্যানের, ধরলাম ওনার বয়স হচ্ছে 59 বছর। 59 বছর বয়সে উনি পিএসসি চেয়ারম্যান হয়েছে। তো 59-এর লগে তুমি 5 যোগ করো, আর ওনার বয়স 65। কোনটা আগে ঘটছে? কোনটা আগে ঘটছে? যখন 5 বছর হয়ে যাবে ওনার বয়স তখন 64। উনি কিন্তু বয়স 65 না হইলেও অবসর গ্রহণ করে ফেলতে হবে, কারণ ওনার কিন্তু এটা হয়ে গেছে। আবার ধরলাম উনি 63 বছর বয়সে উনি পিএসসি চেয়ারম্যান হয়েছে। ধরলাম 63 বছর বয়সে উনি পিএসসি চেয়ারম্যান হয়েছে। না 63 কেমন হবে? কারণ হচ্ছে তোমার তো সে 63 সর্বোচ্চ 59 বছর যায় হয়তো। আচ্ছা ধরলাম 63 বছর হয়েছে একজন 63 বছর হয়েছে ধরলাম, হ্যাঁ। যদি 63 বছরে অসম্ভব না, তাহলে হয়েছে 63 বছরে, হ্যাঁ। কারণ অদিন তো সরকারি চাকরিতে নাই, তো হবে কেমনে? ধরলাম হয়েছে। তো যদি হয়ে থাকে তাইলে এর লগে যে 5 যোগ করো আর বয়স 65, কোনটা আগে ঘটবে? বয়স 65 আগে ঘটবে, তাহলে ওনাকে অবসরে চলে যেতে হবে, ঠিক আছে। তাহলে পিএসসি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং প্রধান নির্বাচন কমিশনার, ওনারা 65 বছর বা দায়িত্ব গ্রহণ হইতে 5 বছর, যেটা আগে ঘটবে, অদিন পর্যন্ত থাকতে পারবে চাকরিতে। আসো কি একে শপথ পড়াবে? রাষ্ট্রপতি বড়দের শপথ পড়াবে, যারা বড় যারা তাদেরকে পড়াবে। কারা আছে? প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি বড়দেরকে পড়াবে। রাষ্ট্রপতি বড়দেরকে পড়াই ফেলছে। এখন আসো, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে পড়াইছে, এইবার প্রধান বিচারপতি কাকে কাকে পড়াবে দেখি আমরা। প্রধান বিচারপতি পড়াবে পিএসসি সদস্য এবং চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার, এদেরকে পড়াবে প্রধান বিচারপতি। আবার খুব খেয়াল করে বড় বড় যেগুলো আছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, যারা যারা আছে এদেরকে রাষ্ট্রপতি পড়াবে। স্পিকার, ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি। এই প্রধান বিচারপতি যায়া অন্যান্যদের পড়াবে। কাকে পড়াবে? পিএসসি সদস্যদেরকে পড়াবে, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিকে পড়াবে, মহা হিসাব নিরীক্ষককে পড়াবে, প্রধান নির্বাচন কমিশনারকে পড়াবে। দেখো
এই প্রধান বিচারপতি উনি কি, উনি একজন বিচারক, তাই না? উনি একজন বিচারক। তাইলে এই যে টাকা ঢোকা রিলেটেড এখানে আছে, টাকা ঢোকা, এখান দিয়ে তোমার ভোট কারচুপি যেখানে নৈতিকতার স্থলন হতে পারে, কারচুপি, এরা বিচার আচার করবে। এই যে তোমাকে চাকরিতে নিয়োগ দিবে, তাহলে ওদেরকে একটু বলে দিতে হবে না যে বিচারপতি ভাই বলে দিবে যে তোমার যাতে ভালো লোক নিয়োগ টিয়োগ দেয় এখান দিয়ে, মনে রাখতে পারবে এমনিতেই। এই যে প্রধান বিচারপতি হচ্ছে কাকে, তাহলে পিএসসি চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের অন্য বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার। ওকে, পারবা আশা করি, যাও। স্পিকার কাকে শপথ পড়াবে? রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যদেরকে স্পিকার শপথ পড়াবে। আচ্ছা, এখন আমাকে বলো যে তোমার হচ্ছে যে শপথ যে পড়লাম, একটা উত্তর দাও। এমপিদেরকে কে পড়াবে শপথ? এমপিদেরকে কে? স্পিকার। মন্ত্রীকে কে? প্রেসিডেন্ট। পিএসসি চেয়ারম্যান, চিফ জাস্টিস। পিএসসি চেয়ারম্যান, চিফ জাস্টিস। মহাহিসাব নিরীক্ষক, কম্পট্রোলার জেনারেল, টাকা ঢোকা আছে প্রধান বিচারপতি। নির্বাচন কমিশনার, ভোট কারচুপি হইতে পারে না, প্রধান বিচারপতি। ওকে, পারছো, ঠিক আছে, শপথটা পারছো। এখন আসো আমরা দেখি রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ দিবে। বড় বড় সবাইকে নিয়োগ দিবে রাষ্ট্রপতি। দেখো, প্রধানমন্ত্রী এবং সকল মন্ত্রী, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার, এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিবে। মহাহিসাব নিরীক্ষক, পিএসসি চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, অ্যাটর্নি জেনারেল, এদের সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ দিবে। রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, সেনা বিমান নৌবাহিনীর প্রধান, প্রধান তথ্য কমিশনার, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, আইন কমিশনের চেয়ারম্যান, বড় বড় যা আছে সব রাষ্ট্রপতি নিয়োগ দিবে। মোটামুটি সবই দিবে না রাষ্ট্রপতি নিয়োগ। তাহলে রাষ্ট্রপতি নিয়োগ দেখে এটা মুখস্থ করা লাগবে না, এটা মোটামুটি সবগুলো হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ দেয়। বড় বড় যারা আছে সব নিয়োগ। কিন্তু শপথ আবার প্যাঁচ লাগাবে না। শপথ হচ্ছে যে প্যাঁচ লাগালে হবে না। শপথের মধ্যে হলে রাষ্ট্রপতি নিয়োগ দিছে, তুমি বলে যে ভাই আপনি এদেরকে এখানে বললেন এরা সবাই বড় বড় পোস্ট, তো ওইখানে আবার এদেরকে আবার বড় বড় পোস্ট বলতেছেন না কেন? হ্যাঁ, বড়োর মধ্যে বড় আছে না, এরা হচ্ছে বড়োর মধ্যে বড়, এরা হচ্ছে অনেক বড়, এরা হচ্ছে বড়োর মধ্যে বড়, এটা অনেক বড়। তার প্রধানমন্ত্রী, সকল মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার আর প্রধান বিচারপতি, এদেরকে রাষ্ট্রপতি শপথ পাঠ করাবে। আর এই প্রধান বিচারপতি যায় বাকিদেরকে শপথ পাঠ করাবে। আর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবে স্পিকার, এমপি থেকে শপথ পাঠ করাবে স্পিকার। আশা করি পারবা। আচ্ছা আসো, এখন আইফোন অনেকক্ষণ উত্তেজনা ভুগতেছে। ও চিন্তা করছে কী রে অ্যাটর্নি জেনারেল নাই কেন? অ্যাটর্নি জেনারেল মনে ও রাত্রে হইতে পারে, ও টেনশন পড়ে গেছে। কী রে অ্যাটর্নি জেনারেলকে দেখতেছি না, আমার আত্মীয় লাগে। সাংবিধানিক পদ হচ্ছে যেসব পদ সংবিধান বর্ণিত বিধান মোতাবেক সৃষ্টি হয় এবং ওই পদে নির্বাচিত ব্যক্তি শপথ গ্রহণের মাধ্যমে পদ লাভ করে, সে পদকে সাংবিধানিক পদ বলে। শপথ গ্রহণের মাধ্যমে ওই পদটা লাভ করে, ওই পদগুলোকে সাংবিধানিক পদ বলে। তো তৃতীয় তফসিল অনুযায়ী সাংবিধানিক পদ 9টা। কী আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কী? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, এমপি, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, মহাহিসাব নিরীক্ষক, পিএসসি সদস্যরা। এই 9টি হলো সাংবিধানিক পদ। এখন আসো সাংবিধানিক পদ নিয়ে ঝামেলাটা বলি। অ্যাটর্নি জেনারেল এটা সাংবিধানিক পদ কিনা এটা আসি আমরা। তুমি পরীক্ষা আসলে কী করবে আসলে? অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ কিনা এটা নিয়ে তোমার ব্যাপক মারামারি আছে। 2021 সালে যখন বিএনপি দাবি করছে যে আমিনুদ্দিন আহমেদ উনি তো অ্যাটর্নি জেনারেল, তাহলে উনি আওয়ামী লীগের কমিটিতে কেন আছে? তখন আওয়ামী লীগের তোমার হচ্ছে যে নেতৃবৃন্দ বলছে যে অ্যাটর্নি জেনারেল এটা তো সাংবিধানিক পদ না। হ্যাঁ, তখন এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের নেতারা কিন্তু ব্যাখ্যা দিচ্ছে। এখন আসো তোমার বইগুলোতে কি লিখছে, বাংলাদেশের যে বইগুলোতে কি লিখছে, ও বইগুলোর মধ্যে তোমার অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ হিসেবে দেখানো হয়েছে 10টা। হ্যাঁ, বইয়ের মধ্যে আছে, আমি খবর নিচ্ছি। এখন হচ্ছে বেসিক বই কী করছে, বেসিক বইয়ের আগের এডিশনে ছিল তোমার হচ্ছে যে 10টা, এখন নতুন এডিশনে দিয়েছে 11টা। তার মানে কোথাও 9টা, কোথাও 10টা, কোথাও 11টা। ভাই আমি কোনটা দেখাবো তাহলে সেক্ষেত্রে? কোথাও লিখছে 9টা, কোথাও 10টা, কোথাও 11টা। হ্যাঁ, তাহলে তো একটা বেসিক বই নতুন এডিশনে কিন্তু 11টা ঢুকে দিচ্ছে, ন্যায় ভ্যালু ঢুকে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, তো এত টেনশনের কোনো কারণ নাই। এটা দরকার হলে এটা তুমি দাগাইও না। এটা আমার উপর আস্থা থাকলে 9টা দাগাইও, আমার উপর আস্থা না থাকলে তুমি হচ্ছে যে 10টা 11টা যেটা করছি সেটা দেখাইতে পারো। কেন এটা আমি কোন দিকে যাইতাম আমার কও তুমি এখন? হ্যাঁ, আমি কোন দিকে যাবো?
লর মধ্যে মাহমুদুলের বোর মধ্যে কিন্তু 10টা লিখছে, অ্যাটর্নি জেনারেল কিন্তু সাংবিধানিক পোস্ট হিসেবে লিখছে। আর আমাদের আইনগুলো সাধারণত আমাদের কোর্টের রায়গুলো দেওয়ার সময় ইন্ডিয়াকে ফলো করা হয়। ইন্ডিয়াকে অ্যাটর্নি জেনারেল কিন্তু সাংবিধানিক পোস্ট, ইন্ডিয়াতে অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পোস্ট। ভাই তোমরা জ্ঞানজাম করবে, আমি জানি। আমি একটা জিনিস তোমাকে দেখাই। তোমার এখন দেশ চলো আমেরিকার কথায়, তুমি আমেরিকা কী বলে দেখো, অ্যাটর্নি জেনারেল কি সাংবিধানিক পোস্ট? দেখো লরবোর মধ্যে সাংবিধানিক পোস্ট হিসেবে লিখছে। এটা কি লিখছে তোমার? সেলিম মাহমুদ বলেন, বিএনপি মনে করছে অ্যাটর্নি জেনারেল পদের নাম যেহেতু সংবিধানে উল্লেখ আছে, সংবিধান অ্যাটর্নি জেনারেল সংক্রান্ত একটা পরিচ্ছেদ আছে, সেজন্য অ্যাটর্নি জেনারেল পদটা সাংবিধানিক। এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। উনি এখানে অনেক কিছু বলছে। তিনি বলেছেন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশে অ্যাটর্নি জেনারেল একটা রাজনৈতিক পদ। বিএনপির বক্তব্য অসত্য ও ভুল। হ্যাঁ, আর অনেক কিছু বলছো নি। সংবিধিবদ্ধ, এটা হচ্ছে সংবিধানের বিধি মোতাবেক সৃষ্টি হয়েছে, কিন্তু শপথ লাগবে না, শপথ লাগবে না, ওটা সংবিধিবদ্ধ পদ। তার বাকি দুইটা অ্যাটর্নি জেনারেল আর ন্যায়পাল বেসিক ভিউ বইয়ের মধ্যে এই দুইটাকে সাংবিধানিক পদের মধ্যে দিয়ে দিচ্ছে। আমরা বলতে চাচ্ছি এগুলা সংবিধিবদ্ধ, এগুলোতে শপথ লাগে না। আর এই 9টা হচ্ছে সাংবিধানিক। তো আমরা বলছি এই 9টা হচ্ছে আমাদের সাংবিধানিক, এগুলো শপথ নেওয়া লাগে, এগুলো শপথ নেওয়া লাগে। তৃতীয় তফসিল এগুলো শপথের কথা বলা আছে। আর আমরা বলছি এই দুইটা শপথ নেওয়া লাগে না, এগুলো সংবিধিবদ্ধ, তবে সাংবিধানিক না। বেসিক ভিউতে এই দুইটা সাংবিধানিক পদ হিসেবে দিয়ে দিচ্ছে, ওখানে ঝামেলা ক্রিয়েট হয়েছে। আর আমাদের লর বইগুলোর মধ্যে সাংবিধানিক পদ 10টা লেখা আছে, অ্যাটর্নি জেনারেল সহ ওখানে সাংবিধানিক দেখানো হয়েছে। ইন্ডিয়াতেও অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ। ওকে, বাকিটা তুমি কী করবে তোমার ব্যাপার। সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান, যে সকল তোমার প্রতিষ্ঠান সংবিধানের বিধি মোতাবেক গঠিত হয়, পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, এগুলো বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান। এরকম প্রতিষ্ঠান আছে মোট 7টা। নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, এগুলো সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান। 7টা সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান। তাইলে আগামীকাল রাত 11:30টায় অনলি ফর 10 মিনিটস, 10 মিনিটের জন্য না, নেপাল সাংবিধানিক না, নেপাল সাংবিধানিক না। বেসিক বইতে সাংবিধানিক লিখছে, নেপাল সাংবিধানিক না ফর শিওর। শুনো, বেসিক বইতে 11টা দিছো তো, তাহলে এখানের মধ্যে আমার তোমার সেন্স বলে যে আমি এখানে কয়েকজন জাজের সাথে কথা বলছি, ওনারা বলছে 9টা। এবং লোয়ার বইয়ের মধ্যে তুমি উল্টায় দেখলে মাহমুদুলের বই উল্টায় দেখো, ওখানে ওরা কিন্তু 10টা লিখছে। তাহলে আমার ধারণা হচ্ছে আমি রায় দিব 9 বা 10, কিন্তু 11 কোনোভাবে হবে না। বেসিক বই 11টা লিখছে, 11টা কোনোভাবে হবে না, হয় 9 নাহলে 10। কনফিউশন হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে নিয়ে, যে ওনাকে তুমি দিবে নাকি দিবে না। এবং এটা নিয়ে বিএনপি বলতেছে এটা সাংবিধানিক পদ, আওয়ামী লীগ বলতেছে না সাংবিধানিক পদ না। তাহলে বিএনপি আওয়ামী লীগ পর্যন্ত গ্যাঞ্জাম লাগাইছে এটা নিয়ে। তাহলে আমি আর তুমি আমরা তো দুর্বল, যেখানে দেশের দুইটা প্রধান রাজনৈতিক দল একমত হতে পারে নাই এটা সাংবিধানিক পদ কিনা। আর তুমি আর আমি, আমাদের কোনো বিল আছে? দেশের প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিএনপি কইতে সাংবিধানিক পদ, তো বিএনপির মধ্যে কি আইনজীবী নাই? আছে তো, আওয়ামী লীগের মধ্যে আছে না? ওরা কয় না এটা না। দেশে বড় বড় আইনজীবীরা পর্যন্ত দ্বিমত হয়ে গেছে, আর আমরা এখানে আসি বেসিক ভিউ আর বাংলাদেশ আমরা বিতর্ক করতে, আমাদের কথা ঘাস খাবে না এখানে। ওই পরীক্ষায় এগুলো নিয়ে এরকম বিতর্ক থাকবে, এগুলো সবসময় এগুলো নিয়ে প্রবলেম থাকবে। 2-1টা 200-র মধ্যে এরকম প্রশ্ন থাকবে, 1টা বা 2টা। ওই 1-2টার জন্য তোমার কখনো পরীক্ষা পাশে আটকাবে না, ঠিক আছে? এগুলো নিয়ে টেনশন করো না। তো তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই।